কলেজের সবচেয়ে সুদর্শন স্যারের সাথে একা এক রুমে বন্দি তানিয়া। বন্দি বললেও ভুল হবে, স্যারের কেবিনে নিজেই উপস্থিত হয়েছে সে। তার কপালে কি আছে জানে না সে। আজকের পর আর এই কলেজে তার জায়গা হবে কি না কোনো আইডিয়া নেই তার। সে স্যারের সাথে কথা শেষে ফিরে চলে আসতে নেবে, অমনি চেয়ারের কোনায় ধাক্কা লেগে যায়। ব্যথায় অল্প আর্তনাদ করে বসে পড়ে। রিদওয়ান স্যার উঠে এসে দেখলেন কি হলো। পেটের সাথে বেকায়দায় ধাক্কা লেগেছে, কেটে গেছে কিছুটা। তা রিদওয়ান বুঝল, কারণ পোশাকের উপর থেকে রক্তের আভা দেখা যাচ্ছে। তানিয়া তখনও চোখ খিচিয়ে বন্ধ করে আছে। রিদওয়ান ঘাবড়ে গেল। কোনো কিছু না ভেবেই হঠাৎ তার পেটে হাত দিয়ে ছুঁয়ে দিল। এ কি, রক্ত আসছে মনে হচ্ছে, দেখি। কথাটা বলে অকস্মাৎ তাকে সেই চেয়ারে বসিয়ে দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে রিদওয়ান। তানিয়ার পরনের কামিজের ফাঁক দিয়ে হাত রেখে ওদিকটা সরিয়ে দেয়। তানিয়ার ধপধপে পেট উন্মুক্ত হয়ে পড়ে। ইস, কতটুকু কেটে গেল, ঠিকঠাক চলাফেরা করতে পারো না মেয়ে? কথাটা বলেই পকেট থেকে একটা টিস্যু পেপার বার করলো। সেটা দিয়ে তার পেটের রক্তটুকু মুছে দিল। তারপরে মুখটা কাছে এনে অল্প করে ফু দেয়। তখন তানিয়ার পেটই নয়, শুধু তার পেটের আবেদনময়ী নাভিভাজও উন্মুক্ত। রিদওয়ানের ফু দিতে গিয়ে হঠাৎ ওখানটাই চোখে পড়ল গোলাপের কলির মতো নাভিভাজ তানিয়ার। দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছা করবে যে কোনো পুরুষের। রিদওয়ানেরও কিছু একটা হলো, কেমন ঘুরে চলে যায় প্রলব্ধিময় দৃশ্যটা দেখে। ফু দিতে গিয়ে মুখটা এমনিতেই খুব কাছে ছিল, দেখতে দেখতে কখন যে আরও কাছে এসে ঠোঁট দুটো ছুঁয়েও দিল তানিয়ার নাভিতে, তা বুঝতেই পারেনি। তানিয়া জমে আছে রিদওয়ানের তাকে ধরে বসিয়ে দেওয়ার পর থেকে। কাপড় সরিয়ে ক্ষতে দৃষ্টি রাখার পর থেকে আতঙ্কে লজ্জায় মুখ দিয়ে কথা বের হতে পারছিল না। এর মধ্যে নাভিতে এমন ছোঁয়ায় হঠাৎ কেঁপে ওঠে তার পুরো শরীর। নিজের সামনে হাঁটু গেড়ে বসে থাকা সুদর্শন পুরুষটির কাঁধে হাত রেখে ওখানটাতেই খামচে ধরে লজ্জায়, অস্বস্তিতে। রিদওয়ান সেই স্পর্শ অনুভব করে তার পেটের খুব কাছে থেকেই মাথা তুলে চোখ খিচে বন্ধ করে রাখা তানিয়ার দিকে তাকায়। কেমন ঘুরে চলে গেছে রিদওয়ান। তানিয়ার চোখ খিঁচে রাখা চেহারাটা দেখতেও খুব ভালো লাগছে। ওর দিকে চোখ রেখেই আবার তার নাভিতে ঠোঁট ছুঁয়ে দেয় সে। তানিয়ার হাতের স্পর্শ আরও গাঢ় হলো। অন্য হাতে মাথার চুলও কেমন করে টেনে ধরল উত্তেজনায়। এতে রিদওয়ানের মুখটা এখানটাতে আরও চেপে গেল, নাক ঘষে দেয় ওর পেটে। তারপরে ঈষৎ কামড়েও দিল। তানিয়ার কাঁপা কাঁপা কণ্ঠ। চুপ থাকো, জাস্ট ফিল মি। রিদওয়ানের হাসকি স্বর। ভুল হচ্ছে আমাদের। তানিয়া আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জানি। ওইভাবেই বলে রিদওয়ান, নাক আর গাল ঘষছে তানিয়ার পেটে। ছেড়ে দিন প্লিজ। পারছি না, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমার নাভিটা খুব সুন্দর। কথাটা বলেই অনবরত ঠোঁট ছোঁয়াতে থাকে। তানিয়া ঠোঁট কামড়ে নিজেকে সামলায়। তার দুই পায়ের মাঝে এসে বসেছে রিদওয়ান স্যার। এতে যেন তলদেশে উত্তেজনায় মেলে আসতে চাইছে। আপনি আমার স্যার হন, এসব ঠিক হচ্ছে না। তুমি তো একটু আগে আমার বাচ্চার মা হতে চাইলে। আমি যদি এখন তোমার গায়ে বাচ্চা দিতে চাই, ক্ষতি কি? আপনি পাগল হয়ে গেছেন স্যার, হুঁশে নেই আপনি। আসলে আমি হোসে নেই। জীবনে প্রথমবার কোনো মেয়ের প্রপোজালে কিছু একটা হয়েছে ভেতরে ভেতরে। ক্লাসে তোমার চিরকুট পড়ে অপমানিত বোধ করেছিলাম সবার সামনে। কেবিনে এসে তোমার ভয়ার্থ চেহারাটা মনে আসছিল। তোমার ভয়ার্থ চেহারার প্রেমে পড়ে গেছে মনে হচ্ছিল। আগে অল্প অল্প চোখে পড়তো তোমাকে, কিন্তু আজ সোজা অমন প্রস্তাবে কিছু একটা হচ্ছে আমার। আর এখন এইভাবে তুমি আমার সামনে উন্মুক্ত, কিভাবে আটকাই? তার কাজ শেষ হলে ঘন ঘন শ্বাস ফেলে শান্ত হয়। রিদওয়ান তার ঘাড়ে মাথা ফেলে চুমু এঁকে বলে, শীঘ্রই আমার ঘরে আসছো, প্রস্তুত থেকো, তোমাকে আমার রুমে লাগবে। এভাবে হচ্ছে না। হাঁপানো কণ্ঠ তার। চলুন জানা যাক এই ঘটনার আগে ঠিক কী ঘটেছে, যার কারণে দুজনের এই হাল। কয়েক ঘন্টা আগে। আপনাকে আমি খুব ভালোবাসি স্যার, আপনার বউ হতে চাই, আপনার ঘর করতে চাই, আপনার সংসার করতে চাই, আপনার বাচ্চার মা হতে চাই। আমায় গ্রহণ করুন প্লিজ। চিরকুটের লেখাটা উচ্চ স্বরে ক্লাসরুমে সবার সামনে রিদওয়ান স্যার পড়তেই সকলের মধ্যে গুঞ্জনের শুরু হয়। রিদওয়ান স্যারের সামনে থাকা বইটি তানিয়ার। প্রতিদিন ক্লাসে পড়ানোর সময় কোনো এক স্টুডেন্টের বই নেয় রিদওয়ান স্যার। আজও তেমন একজনের নিয়েছিল, আর সেটা ছিল তানিয়ার। পড়াতে গিয়ে পৃষ্ঠা উল্টানোর সময় বইয়ের মধ্যেই এই চিরকুটটা পেয়েছে রিদওয়ান স্যার। তা প্রত্যেকে দেখেছে।
তাই তানিয়া এমন কথা লিখেছে বুঝতে পেরে সকলের মধ্যে কানাঘুষো শুরু হয়। কেউ বলেছে, ছি, তানিয়া স্যারকে নিয়ে এইসব ভাবে। আরেকজন, তানিয়াকে তো ভালো মেয়ে মনে করতাম, ছি ছি। আরেকজন, স্যারের বাচ্চার মা হতে চাইছে, বুদ্ধু একটা। অনেক হাসাহাসিও শুরু করেছে। এদিকে তানিয়া স্তব্ধ, ভয়ে হাত পা কাঁপছে তার। বইয়ের ভিতরে এই চিঠি কোথা থেকে এলো কিছুই বুঝতে পারছে না সে, বুঝতেও চায় না। তার তো চারপাশে সবার কথাগুলো কানে বাজতেই চারপাশটা থমকানো লাগছে, দুঃস্বপ্ন মনে হচ্ছে সব। কয়েক সেকেন্ড লাগে তার ঘোর হতে বের হতে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে সবার কথা শুনে। আর রিদওয়ান স্যার যদি এখন ভুল বুঝে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, তারপরে তার বাবা মাকে ডেকে আনে। বইটা কার? রিদওয়ান স্যারের গমগমে কণ্ঠে গায়ে কাঁটা দিয়ে ওঠে প্রত্যেকের। সকলের কানাঘুষো হাসি ঠাট্টা থেমে যায়। তানিয়ার বুক ধক করে ওঠে। সে উঠে দাঁড়াতে চাইছে, কিন্তু পায়ে শক্তি পাচ্ছে না। তাকে না দাঁড়াতে দেখে কয়েকজন স্যারকে তানিয়ার নাম বলে। কেউ কেউ তানিয়াকে তাও হাত দিয়ে দেখিয়ে দেয়, কারণ ক্লাসে তানিয়া আরও দুজন আছে। তানিয়ার এক বান্ধবী তাকে বারবার খোঁচাচ্ছে দাঁড়িয়ে যাওয়ার জন্য, স্যার বকা দেওয়ার আগে। আর দাঁড়িয়ে আগে পিছিয়ে না দেখে যেন সবার আগে ক্ষমা চেয়ে নেয় সেই পরামর্শই দিচ্ছে, কারণ রিদওয়ান স্যার একবার রেগে গেলে তার কপালে বিপদ আছে। আরেক বান্ধবী এইসব কী লিখে রেখেছে বইয়ে তা জানতে চাচ্ছে হা হুতাশ করে। তানিয়ার মাথায় যেন কিছুই ঢুকছে না। স্ট্যান্ড আপ তানিয়া। আবার রিদওয়ান স্যারের সেই গমগমে কণ্ঠ। তানিয়া দাঁড়ায় কাঁপা কাঁপা পায়ে। বইটা আপনার? নত মস্তক তুলে ভয়ে ভয়ে তাকায় সে একবার স্যারের দিকে। অমনি বুক থক করে ওঠে নিজের দিকে রিদওয়ান স্যারের গম্ভীর আর ধারালো দৃষ্টি দেখে। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। বইটা আপনার? রিদওয়ান স্যার এক কথা দুইবার বলা পছন্দ করেন না। সেখানে তাকে এমন বিষয়ে দুইবার প্রশ্ন করতে হলো, এর মূল্যও নিশ্চয়ই চোকাতে হবে। তানিয়া তাই আর সময় নষ্ট না নিয়ে উত্তর দিয়ে দেয়, জি স্যার, আমার। কাপা কাপা তার কণ্ঠস্বর। স্যার 5 সেকেন্ড সময় নিলেন তানিয়ার উত্তর শুনে, তারপরে গাম্ভীর্য নিয়ে শীতল স্বরে বলেন, নেক্সট পিরিয়ড পর একবার আমার কেবিনে আসবেন তানিয়া, আমার সাথে দেখা করে যাবেন। তানিয়ার হৃৎপিণ্ডটা লাফিয়ে বের হয়ে এলো বুঝি। স্যারের সাথে দেখা কি করে করবে এই ঘটনার পর? স্যারের মুখোমুখি হওয়ার সাধ্য তার নেই। স্যার চলে যায় সম্পূর্ণ ক্লাস শেষ না করেই। কথাটা বলে আর থাকেনি এক মুহূর্ত। স্যার চলে যেতেই প্রত্যেকের তাকে নিয়ে নানান প্রশ্ন শুরু হয়। স্যারকে সে এত ভালোবাসে যে এভাবে প্রপোজ করলো? এত সাহস তার? স্যারের সাথে নাকি ঘর করবে, তার বাচ্চার মা হবে। কেউ কেউ অবাক হয়ে তার সাহসের তারিফ করলেও অনেকে তার চরিত্র নিয়ে বিদ্রূপ করছে। তানিয়া সেসব কথা শুনে মুখ কালো হয়ে যায়। সে কেন হলো, কি হলো কিছুই বুঝতে পারছে না এখনও। আর চিরকুটই বা কোথা থেকে এলো? সে তো এমন ধরনের কোনো চিরকুট লেখেনি। তাহলে কিরে তানিয়া, মনে মনে স্যারকে এত ভালোবাসিস, আগে জানাসনি তো? আমরা তো আরও জানতাম স্যারকে দেখতে পারিস না তুই। ক্লাসে কথা বলতে দেয় না বলে, কড়া করে করে বলে কত গালি দিস। সেদিনও তো সবাই যখন স্যারের ওপর ক্রাশ খাওয়া নিয়ে গসিপ করছিল তখন তুই নাক সিটকাছিলি। আর মনে মনে কি না অন্য কিছু? চুপ কর, এমন কিছুই না। কোনো একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি ওই স্যারকে নিয়ে এমন কিছুই ভাবি না। তানিয়া রেগে বলে। মেয়েটা বিরূপ করে হেসে ওঠে। এখন আর এসব বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করে লাভ নেই। তো মনে কি আছে আর নেই তা খুব সুন্দর করে পড়লাম। ও সরি, স্যার পড়ে শোনালো। সবার সামনে নাক ছিটকানোর নাটক করে গোপনে তুই স্যারের বাচ্চার মা হতে চাচ্ছিস। ছি, তোর স্যারকে নিয়ে এসব ভাবতে লজ্জা করে না? এমনিতে তো কত সাবিত্রী সেজে থাকিস। চুপ করতে বলেছি তোকে। আমি তো বলছি আমি এমন কিছুই ভাবি না। ওই চিরকুটও আমার নয়। ওটা বইয়ে কিভাবে এসেছে আমি কিছুই জানি না, কিছুই না। আমাকে একা ছেড়ে দে প্লিজ। তানিয়া শুরুতে গলায় জোর দিয়ে বললেও পরে অনুরোধ করে যেন তাকে একা ছেড়ে দেয়। ও এখন আসছে একা ছেড়ে দিতে, সতী সাবিত্রী। আর সে যে লাভ নেই, আসল চেহারা তো ফাঁস হয়েই গেল। স্যারের সাথে শুয়ে পড়তে চাস মনে মনে, সস্তা মেয়ে। কথাটা বলে মুখ ঝাঁপটি মেরে চলে যায় মেয়েটা। তার 2 বান্ধবী যদিও তার হয়ে অনেক উত্তর দিয়েছে, কিন্তু শেষে তার মতো অসহায় হয়ে বসে থাকে। তবে তানিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার চেহারা দেখেই পাশের 2 বান্ধবী বুঝে নিল সে সত্য বলছে। আর ওই চিরকুট তানিয়া লেখেনি। কিন্তু কি থেকে কি হলো তা তারাও বুঝতে পারছে না। তাই আপাতত তানিয়াকে স্যারের কাছে গিয়ে বুঝিয়ে বলার পরামর্শ দেওয়া ছাড়া আর কিছুই করার নেই।
পরের পিরিয়ডের স্যার আসে, সুন্দর মতো ক্লাস করায়। প্রত্যেকে নিত্যদিনের মতন মন দিয়ে ক্লাস করে, শুধু তানিয়া আর তার দুই বান্ধবী ছাড়া। পুরো ক্লাস তানিয়ার ভীষণ রকম ভয় আর অস্থিরতা নিয়ে কাটে। বান্ধবীরা ভয় না পেতে বললেও সে কানে নেয় না, নিতে পারে না। এমন ঘটনার পর ভয় পাওয়াটাই স্বাভাবিক। সে ভাবছে রিদওয়ান স্যার কি তাকে খুব বেশি বকবে, ধমকে দেবে। কিন্তু যদি প্রিন্সিপালকে বলে দেয় আর গার্ডিয়ান ডাকতে বলে, তখন সে কি করবে? এইসব বাবা মা জানতে পারলে তারা লজ্জিত হবেন স্যারেদের সামনে। পুরো ক্লাস জুড়ে এইসব নানান চিন্তায় আর অস্থিরতায় কাটে তার। তারপরে সময় অনুযায়ী ক্লাস শেষ হলে দুই বান্ধবী সহ সে যায় রিদওয়ান স্যারের রুমের সামনে। বান্ধবীরা অনেক সাহস যোগায়। শোন, তুই যেহেতু এখনও বুঝতে পারছিস না ওই চিরকুটের কাহিনীকেই, তাই বেশি ঘাটাস না। শুধু স্যারকে সরি বলে আর হবে না এমনটা কথা দিবি। স্যার যদি মেনে যায় তাহলে তো ভালো, না হয় ভালো রকম কেস খাবে রে তানিয়া। হ্যাঁ, আর দেরি করিস না, আমরা এখানে আছি। তুই ভয় পাস না, সাহস রাখিস। আর স্যারের মুড বুঝে কথা বলিস একটু। এখন যা ভেতরে। তানিয়া বান্ধবীদের কথাগুলো শুনে দুরু দুরু বুকে দরজার সামনে দাঁড়িয়ে নক করে। মে আই কাম ইন স্যার? 2 সেকেন্ড পরই অনুমতি আসে গম্ভীর কণ্ঠ থেকে। কেমন? তানিয়া অনুমতি পেয়ে রুমে ঢোকে। আস্তে ধীরে স্যারের সামনে গিয়ে দাঁড়ায়। এই তো এইভাবেই তানিয়ার একা স্যারের সাথে রুমবন্দি হওয়া হলো। ভেতরে এসে সে ভেবেছিল স্যার বসতে বলবে তাকে চেয়ারে, তবে তেমন কিছুই বললেন না স্যার। সামনে একটা বই নিয়ে কিছু একটা দেখছিল মন দিয়ে, সেটা বন্ধ করে নিজেই চেয়ার থেকে গা এলিয়ে তার দিকে তাকায়, যা সে নত মস্তিষ্কেও বুঝতে পারছিল। নিন, কাগজের লেখাটা পড়ুন। ওই চিরকুটটা টেবিলের সামনের দিকে এগিয়ে দিয়ে কথাটা বলেন রিদওয়ান স্যার। সরি স্যার। তানিয়ার মিনমিনে কণ্ঠ। লেখাটা পড়ুন। আই এম ভেরি সরি স্যার, আমায় ক্ষমা করে দিন প্লিজ। লেখাটা পড়তে বলেছে মিস তানিয়া। না পেরে তানিয়া রিদওয়ান স্যারের গম্ভীর চোখ দুটোর দিকে এক পলক তাকিয়ে কাগজটা নেয়। আপনাকে আমি খুব ভালোবাসি স্যার। আপনার বউ হতে চাই, আপনার ঘর করতে চাই, আপনার সংসার করতে চাই, আপনার বাচ্চার মা হতে চাই। আমায় গ্রহণ করুন প্লিজ। মিনমিন করে লেখাগুলো পড়ে শেষ করতেই রিদওয়ান স্যার প্রশ্ন করেন, আমার সাথে ঘর করতে চাইছেন, সংসার করতে চাইছেন? তানিয়া চুপ। কলেজ পড়তে আসেন নাকি এসব করতে? তানিয়া উত্তর দেয় না। আমার বউ হতে চান তাই না? আমার সংসার করতে চান, আমার সন্তানের মা হতে চান। বাড়িতে আমার বউ আছে কিনা জানেন আপনি? না স্যার। তাহলে বিবাহিত কিনা না জেনে একজনকে বিয়ে করতে চাইছেন, তার বাচ্চার মা হতে চাইছেন। আপনার পরিবার জানে আপনি কলেজে পড়তে না এসে ভরা ক্লাসের টিচারদের সাথে চিঠির বিনিময় করেন, তাদের সাথে বেয়াদবি করেন। তানিয়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে অজান্তে। কোনো স্যারের সামনে এমন বিষয় নিয়ে এত অপমান হতে হবে তা সে কোনো দিন ভাবেনি। তার মন বলছে স্যার বাসায় জানিয়ে দেবে এইসব, প্রিন্সিপাল স্যারকে বলে দেবে, বাবা মাকে ডেকে আনবে। এই চিরকুট কোথা থেকে এসেছে সে জানে না, কিন্তু যা সব হলো তা একেবারেই ঠিক হয়নি। তানিয়ার চোখে পানি দেখে রিদওয়ান কিছু বলতে গিয়েও থেমে যায়। মেয়েটা ক্লাসে আজ তার মান সম্মানের 13টা বাজিয়ে দিয়েছে, আর এখন দাঁড়িয়ে এখানে কাঁদছে। ক্লাসের এত স্টুডেন্টদের মাঝে তাকে চিঠি দিচ্ছে। রিদওয়ানের মনে একটা বিরূপ মনোভাব তৈরি হয় মেয়েটাকে নিয়ে। সে অবশ্য ক্লাসে সেভাবে কখনো খেয়াল করেনি এই মেয়েটাকে। একবার দুইবার ক্যাম্পাসের ক্রস ওভার হলে সালাম দিতে দেখেছে শুধু। সে এই কলেজে জয়েন করেছে প্রায় 3 বছর। এতদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু 3 বছরে যা নাম কামিয়েছে, সম্মান কামিয়েছে, সব একদিনে ধুলোয় মিশিয়ে দিল ভরা ক্লাসে এই মেয়েটা। কাল হতে দেখা যাবে যে এই ঘটনা প্রত্যেকের মুখে মুখে। যতটা না ঘটেছে তার চেয়ে বেশি রুষিয়ে রুষিয়ে বলবে স্টুডেন্টরা। তার আড়ালে তাকে নিয়ে এই মেয়েটার সাথে নাম জড়িয়ে নানান কুৎসা রটাবে। বদনাম হয়ে গেল তার এই মেয়ের নামে। তবুও যথেষ্ট মাথা ঠান্ডা রেখেছে সে। কিছু কড়া কথা শোনাবে ভেবেছিল, কিন্তু মেয়েটার ভেজা চোখ দেখে থেমে যায়। এখন কথা হচ্ছে কেন? শিক্ষককে নিশ্চয় ভাবার আগে, লেখার আগে এমন কিছু হতে পারে মাথায় আসেনি? তানিয়া অনেক কষ্টে কান্না আটকাচ্ছে। নিজের পক্ষ নিয়ে বলে, স্যার আমি এটা লিখিনি, আমার চিরকুট নয় ওটা। আমি কোনোদিনও মাথায় এসব নোংরা চিন্তা আনিনি আপনাকে নিয়ে। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মেয়েটা ভুল করে স্বীকার করতে চাইছে না দেখে রিদওয়ানের শীতল মস্তিষ্কে কিছুটা রাগের দেখা মেলে। তবে শিক্ষক হিসাবে তাও নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণের চেষ্টা করে। আচ্ছা, তাহলে আপনার বইয়ে অন্য কেউ এসব লিখে রেখে দিয়েছে তাই?
যেন ভরা ক্লাসে আমার অপমান হয়? তানিয়া মাথা নত করে নেয়। স্যার, এটা কে লিখেছে আমি সত্যিই জানি না। আর আর না কিভাবে আমার বইয়ের ভেতর এসেছে তাও জানি না আমি। শাট আপ। আর কোনো মিথ্যা শুনতে চাইছি না, আর না তামাশা দেখতে চাইছে। আজকে ছেড়ে দিলাম। সামনে থেকে আর এমন বেয়াদবি করলে প্রিন্সিপাল স্যারকে বলতে বাধ্য হব, আপনার গার্ডিয়ান ডাকতে বাধ্য হব। তাই সব চিন্তা ভাবনা বন্ধ করুন। ঠিকঠাক লেখাপড়া করে বাবা মায়ের নাম উজ্জ্বল করুন, নিজের নাম উজ্জ্বল করুন। এখন আসতে পারেন। তানিয়া নত মস্তিষ্কে সব কথা শোনে। রিদওয়ান স্যারেরকে আগে থেকেই ভালো লাগতো না তার অতিরিক্ত গম্ভীর স্বভাবের কারণে। এখন আরও অপছন্দের পরিণত হলো। একবার যাচাই করে দেখতে পারতো আসলেই সে লিখেছে কিনা। তা না করে তাকে অপমান করলো। অবশ্য স্যারেরও দোষ তার নেই তেমন। অকারণে ভরা ক্লাসে অপমান হলো। ছেলেমেয়েরা এখন কুৎসা রটাবে তাদের দুজনকে নিয়ে। ওনার এমন ব্যবহারই স্বাভাবিক, কিন্তু তাও তানিয়ার মনে রিদওয়ান স্যারকে নিয়ে বিতৃষ্ণার জন্ম নিল। যাচাই বাছাই না করে তাকে অপমান করায়, তারপরে চলে যেতে পা বাড়ালে তখনই যা অঘটন ঘটার ঘটে যায়। এরপর তো সব দেখলেনি। সেদিন কোনোভাবে দুজন দুজনকে ছেড়ে শান্ত হয়, আর তানিয়া বাড়ি চলে যায়। বাবা মা ভাই বোনকে কলেজের এই ঘটনার কিচ্ছু বুঝতে দেয়নি। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে বাড়ি গিয়ে সবার আগে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারপর ওয়াশরুমে ঢুকে অনবরত কাঁদতে থাকে পানির নিচে বসে। এতগুলো স্টুডেন্টের সামনে আজ কীভাবেই না অপমানিত হলো সে। তার উপর কি থেকে কি হয়ে গেল স্যারের সাথে একা রুমে। তানিয়া সব সময় ভালো মেয়ে হিসাবে পরিচিত ছিল প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। লেখাপড়ায়ও খুব ভালো, তার একটা ব্যক্তিত্ব আছে কলেজে। অথচ আজ এক নিমেষে সব শেষ হয়ে গেল। সবার সামনে আড়ালে সব শেষ। সবাই তাকে কত কথাই না শোনালো। সে নাকি সস্তা মেয়ে, রিদওয়ান স্যারের সাথে শুয়ে পড়তে চায়। সে কলেজে পড়তে না গিয়ে শিক্ষকদের সাথে প্রেমপত্র বিনিময় করতে চায়। এসব কথা যত তার কানে বাজছে ততই কান্না পাচ্ছে তার। তার উপরে সেই রিদওয়ান স্যারের সাথেই বদ্ধ রুমে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে যাচ্ছিল আর একটু হলেই। স্যার পুরুষ মানুষ, একা মেয়েকে কেবিনে পেলে চরিত্রের নড়বড়ে হয়ে পড়তেই পারে, কিন্তু সে কিভাবে নিজেকে আটকাতে পারল না? কিভাবে? কান্না আসলেও নিজেকে সামলে নেয় সময় লাগিয়ে, গোসল করে নেয় একেবারে। তারপর কিছুটা শান্ত হয়ে বের হয়ে কষ্ট হলেও সব ভুলে যেতে চায় সে। ফোনে ভিডিও দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার বোন আসে রুমে। হেলে দুলে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে তানি? কলেজ থেকে আসার পর থেকে এমন ভেজা বেড়াল হয়ে বসে আছিস কেন? চোখ মুখ এমন দেখায় যে, কিছু কি হয়েছে? বোনের কথায় তার দিকে এক পলক তাকায় তানিয়া, তারপর চোখ নামিয়ে নেয়, ফোন রেখে দেয়। কিন্তু অমনি কিছু একটা ভাবতেই চোখ বড় বড় হয়। লাফিয়ে উঠে সে বিছানা থেকে। রাফিয়া, রাফিয়া ভয় পেয়ে যায় এমন চিৎকার শুনে। কি রে, কি হলো? এমন চিৎকার করছিস কেন? ভয় পাইয়ে দিলি, হাত জোপ। বুকে থুতু দিয়ে সে বলে। তানিয়া তাড়াতাড়ি উঠে ব্যাগ থেকে চিরকুটটা বের করে, তারপরে রাফিয়ার সামনে ধরে। রাফিয়া বোনের কি হয়েছে হঠাৎ বুঝতে পারছে না, তবে চিরকুটটা সামনে ধরার সাথে সাথে চোখ বড় বড় হয়। তানিয়ার হাত থেকে টেনে নিতে চায় তাড়াতাড়ি। তুই লিখেছিস এই চিঠি? রাগত স্বরে জানতে চায় তানিয়া। এই চিঠি তুই কোথায় পেলি? এদিকে দে, এটা আমার। তানিয়া দেয় না চিঠিটা, তবে এটা বোনের। তা শুনে আফসোসে মুখটা ছোট হয়, বিছানায় বসে পড়ে হতাশ হয়ে। কি রে, কি সমস্যা? কাগজটা দে, এটা আমার। তুই লুকিয়ে চুরিয়ে আমার জিনিস হাত দিয়েছিস কেন বেয়াদব? এদিকে দে বলছি। তানিয়ার রক্ত গরম চোখে তাকায়। তোমার তোমার চিঠি? হ্যাঁ, টিউশন মাস্টারের কাছে পড়া বাদ দিয়ে প্রেমপত্র লিখো আর বেয়াদব ডাকছো আমাকে? বাবা মা বলে দিই বাবা মাকে। হ্যাঁ, তারপর প্রেমপত্র আদান প্রদান ছুটবে তোমার। কি আশ্চর্য, এমন করছিস কেন? তুই না আমার বোন, বাবা মাকে টানছিস কেন এসবে? আর চিঠিটা দিয়ে দে না প্লিজ। ওটা যার জন্য লেখা তাকে দিতে হবে তো। তুই ওটা কেন নিয়েছিস? আমাকে দে। বোনকে বোঝানোর মতো করে বলে রাফিয়া। মূলত সে তানিয়ার মামাতো বোন। রাফিয়া লেখাপড়ার জন্য তানিয়াদের বাড়িতে থাকে। তানিয়া তার কথার জবাবে বলে, দেব না কোনো চিঠি, একদম ছিঁড়ে ফেলবো। কথাটা বলতে বলতে ছিঁড়েই ফেলে সে। তা দেখে রাফিয়া আঁতকে ওঠে, আর্তনাদ করে উঠে চিঠি টুকরো টুকরো করে ফেলেছে দেখে। তানি, কিভাবে করতে পারলি তুই এটা?
সাফওয়ান স্যারের জন্য লিখেছিলাম এই চিঠি। এভাবে ছিঁড়ে ফেলতে পারলি? পাষাণ মেয়ে, তোর কি ক্ষতি করেছি আমি? বেয়াদব, আর কোনোদিন কথা বলবি না আমার সাথে। আমি ভাবতে পারছি না তুই আমার বোন। রাফিয়া কষ্ট পেয়ে রাগী স্বরে বলে, তোমার এই প্রেম প্রীতির জন্য আজ কলেজে ভরা ক্লাসে আমায় অপমানিত হতে হয়েছে। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে প্রত্যেকে। বেশ করেছি, ছিঁড়েছি। আরেকবার প্রেম প্রীতির কথা মাথায় আনলে বাবা মাকে জানিয়ে দেবো আমি তাদের মেয়ের কীর্তিকলাপ। তানিয়ার কথা শুনে রাফিয়া কিচ্ছু বুঝতে পারছে না। কলেজে আবার কি হলো তার চিঠির কারণে? মানে কলেজে কি হয়েছে? চরিত্র নিয়ে কথা উঠবে কেন? রাফিয়া বোনকে জিজ্ঞাসা করে। তার প্রশ্নে তানিয়া হতাশ চোখে তাকায়, তারপরে বিরক্তিতেই মুখ ফিরিয়ে নেয়। তার একটা ভুলের জন্য কত কিছুই না হলো। কি রে বল, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে জানতে চাইছো তাই না? শোনো তবে, তোমার একটা ভুলের জন্য আজ কলেজে সবার সামনে অপমানিত হতে হয়েছে আমায়। আমাদের কলেজের রিদওয়ান স্যারের হাতে পড়েছে এই চিঠি, পুরো ক্লাসের সামনে পড়েছে। আর সবাই ভেবেছে এটা আমি লিখেছি রিদওয়ান স্যারের জন্য। তারপর তারপর আর কি, সবাই যা তা বলে অপমান করেছে ক্লাসে। সব ওয়ার্নিং দিয়েছে ভালো পথে ফিরে আসতে, চরিত্র ঠিক করতে। শান্তি হয়েছে তোমার? রাগে গজগজ করতে করতে বলতে থাকে তানিয়া। যদিও তার আর রিদওয়ানের গোপন কার্য লুকিয়ে গেছে, বোনকে তো আর সব বলা যায় না। কথাগুলো বলেই ধূপ ধাপ পা ফেলেই বিছানায় যায় আর ধপ করে শুয়ে পড়ে গায়ে চাদরটা টেনে। পুরোপুরি ঢুকে যায় চাদরে। অসহ্য লাগছে তার সব কিছু। তার বোনের একটা ভুলের জন্য ক্লাসের প্রত্যেকে তাকে অপমান করলো। না জানি স্যার তাকে নিয়ে কি ভেবেছে। স্যার হয়তো ভেবেছে তানিয়া তার জন্য পাগল, তার প্রেমে পাগল হয়ে আছে। ভাবারই তো কথা। ওই চিঠিতে যা লেখা ছিল তারপর ভাবারই কথা। কাল হতে হতে হয়তো পুরো কলেজে ছড়িয়ে যাবে যে ফার্স্ট ইয়ারের তানিয়া নামের একজন স্টুডেন্ট রিদওয়ান স্যারকে বিয়ে করতে চায়, তাকে ভালোবাসে। এসব কিভাবে ফেস করবে সে? না, আর কোনো অপমান সে নিতে পারবে না। যাবেই না কলেজে, কিন্তু সারা জীবন তো আর কলেজে না গিয়ে থাকতে পারবে না। তাহলে তানিয়া ভাবে দরকার পড়লে অনেক দিন কলেজ বাদ দেবে। তারপর তাকে না দেখে সবাই যখন সব কিছু ভুলে যাবে আজকের ঘটনার বিষয়ে, তখনই সে যাবে কলেজে। তার আগে এই মুখ নিয়ে সে আর কলেজে যেতে পারবে না। কি বলছিস? এই তানি, স্যার ওই চিঠি দেখে নিয়েছে? এত কিছু হয়ে গেল? রাফিয়া বিচলিত হয়ে জানতে চায় বোনের কাছে, তবে তানিয়া উত্তর দেয় না। তা দেখে রাফিয়া বুঝে নেয় কলেজে ভালো দিন ছিল না, আজকের দিনটা তানিয়ার জন্য। রাফিয়ার আফসোস হয়, সে কখন যে ভুলে ওই চিঠিটা নিজের বইয়ের ভাঁজে না রেখে তানিয়ার বইয়ের ভাঁজে রেখে দিয়েছে বুঝতেই পারেনি। এরপর বেশ অনেক দিন চলে যায়। এই দিনগুলোতে তানিয়া সত্যি আর কলেজে যায়নি। বাবা মাকে কিছুদিন অসুস্থতার অজুহাত দেখিয়ে তো কিছুদিন এটা ওটার কথা বলে কাটিয়ে দিয়েছে। তারা মেয়ে অসুস্থ না হয়েও এমন করছে দেখে প্রথমে রাগারাগি করে, কিন্তু কিছুদিন পার হতে না হতে বিচলিত হয়ে পড়েন। কারণ তানিয়া ইচ্ছাকৃতভাবে অকারণে কলেজ মিস দেওয়ার মেয়ে নয়। ছোট থেকেই সব বিষয়ে পাংচুয়াল সে। লেখাপড়ায় যথেষ্ট ব্রিলিয়ান্ট না হলেও নিম্ন পর্যায়েরও না, মোটামুটি ধরনের ছাত্রী সে। তাহলে হঠাৎ কি হলো যে মেয়ে তাদের এমন অনীহা দেখাচ্ছে কলেজে যেতে? তার বাবা মা কিছুটা চিন্তিত হয়ে বড় মেয়েকে দিয়ে কি হয়েছে জানতে চান, কিন্তু রাফিয়া কিছু বলতে পারেনি। তাই একদিন মা নিজেই যান মেয়ের কাছে। তানিয়া তখন টেবিলে বসে বসে হুমায়ুন আহমেদের প্রথম লেখা নন্দিত নরকে বইটি পড়ছিল। মাকে রুমে আসতে দেখে বন্ধ করে রাখে। কিছু বলবে মা? চিন্তিত দেখাচ্ছে যে তোমায়। হ্যাঁ রে তানি, কি হয়েছে তোর? বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন গুমোট হয়ে থাকিস নিজের ভেতর। আগের মতো হাসিস না, খেলিস না, কলেজেও যেতে অনীহা, আমাদের সাথে ঠিকঠাক কথাও বলিস না। কোনো সমস্যা হয়েছে তোর? মাকে বল কি হয়েছে, আমি সব ঠিক করে দেব। মায়ের চিন্তার কারণ তানিয়া নিজে তা বুঝতে পেরে সে নিঃশ্বাস ভারী করে ফেলে। কিছু হয়নি মা, তুমি অযথাই চিন্তা করছো। আমার কলেজে যেতে ভালো লাগছিল না। সেটাই তো বলছি, কলেজে কিছু হয়েছে? তুই তো শুধু কলেজ বাদ দেওয়ার মেয়ে না, তাহলে? মা জানতে চান। মা, তেমন কিছু না। সুহি গ্রামের বাড়ি গেছে আর সুমাইয়া অসুস্থ কিছুদিন ধরে। ওরা কেউ কলেজে যাচ্ছে না, সেখানে আমি একা গিয়ে কি করব? তাই যাচ্ছি না, এছাড়া কিছুই না। তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক আছি একদম। তানিয়া মাকে বুঝিয়ে বলে, কিন্তু মা কতটুকু বুঝেছেন ধরা যাচ্ছে না। তিনি তাও কিছুটা অস্থির মনে মনে। এখনকার যুগে তো ছেলেমেয়েরা ডিপ্রেশনে পড়ে যায় শুনেছে। ডিপ্রেশনে পড়লেই এমন ঘরকুনো হয়ে পড়ে।
সবার থেকে গুটিয়ে নিতে চায় ছেলেমেয়েরা। তার মেয়েরও সেসব হলো না তো? ডিপ্রেশনে পড়লে নাকি তারা নানান অঘটন ঘটিয়ে ফেলে। তানিয়াও যদি, না না, আর ভাবতে পারছেন না তিনি। মেয়েকে সবার মাঝে রাখতে হবে, সুন্দর পরিবেশে, বাইরে আবহাওয়া গায়ে লাগাতে হবে। এমন ঘরকুনো হয়ে থাকলে হতাশা বাড়বে বই, কমবে না। তাই বললেন, আচ্ছা সব বুঝলাম, আজ রাফিয়ার সাথে একটু বাইরে থেকে ঘুরে আসিস, ফুচকা আইসক্রিম সহ যা যা পছন্দ খেয়ে আসিস দুই বোন। একটু বেরিয়ে আসবি, শপিং করবি, দুজনে সময় কাটাবি, বুঝেছিস? তাহলে রিফ্রেশিং লাগবে মেজাজটা। তানিয়ার অনিচ্ছা থাকলেও মায়ের চিন্তিত মুখ আর পিছনে আশাবাদী হয়ে দাঁড়িয়ে থাকা বোনের দিকে তাকিয়ে মেনে নেয়। ব্যাস, মা চলে গেলে রাফিয়া বোনকে সরি বলে আহ্লাদ করতে থাকে। আজ কদিন ধরে রেগে আছে তার উপরে, কথাও বলে মেপে মেপে। মাকে মানা করে দেবে ভেবেছিল সে, রাজি হয়েছে দেখে খুব খুশি হয়। তানি রে, কত চিন্তায় রেখেছিলি এতদিন, ঠিকঠাক কথাও বলিস না। আমি কি ইচ্ছে করে করেছি নাকি ওসব? এখনো অভিমান করে আছিস আমার ওপর? তেমন কিছু না আপু, আমার আসলে ভালো লাগছিল না কিছুই। এখনো মন খারাপ করে আছিস আমার ওপর? আপু, এসব কিছুই না। ক্লাসে সবাই আমায় নিয়ে আজে বাজে চিন্তা করে এখন। তাদের ধারণা মতে আমি সস্তা মেয়ে। তাছাড়া রিদওয়ান স্যার, ওনাকে ফেস করতে পারবো না কিছুতেই। তুমি বুঝতে পারছো না, স্যারকে দেখলেই আমার ওসব অপমানজনক কথা মাথায় ঘুরপাক খাবে। স্যারও আমাকে আগের মতো স্বাভাবিক নজরে দেখতে পারবে না। বিদ্রূপ মনোভাব তৈরি হয়ে গেছে ওনার মনে। তানিয়া বিষণ্ণ মুখে বলে, তাহলে এখন? রাফিয়ার নিজেরও বিষণ্ণ কণ্ঠ। তানিয়া তা বেশ বুঝতে পেরেছে। তার জন্য ছোট বোনের এমন বিপদ হলো ভেবে রাফিয়া নিজেও ভালো নেই, এই কথা তানিয়া খুব ভালোই জানে। তাই নিজের বিষণ্ণতা সহ বোনের মন খারাপই কমাতে তানিয়ার মনে হলো মায়ের কথা মতো ঘুরতে বের হওয়াই হবে উপযুক্ত সমাধান। সেই অনুযায়ী বোনকে বলে তারা সেদিন বিকেলেই ঘুরতে বের হয়। বিকেলের হালকা রোদ তখন, হাওয়ায় একটু ঠান্ডা, কিন্তু মনটা হালকা। এমন একটা মুক্তি অনুভূতি যেন মনের ঘোর থেকে সাময়িক মুক্তি দিচ্ছে। দুই বোন পাশাপাশি হাঁটছে ফুটপাত ধরে, তানিয়ার হাতে ছোট ব্যাগ, রাফিয়ার হাতে পানির বোতল। তাদের পায়ের ছোঁয়া মিশে যাচ্ছে রিকশার ঘন্টের শব্দ আর বাসের হর্নের কোলাহলে। পাশের চায়ের দোকান থেকে উঠে আসা ধোঁয়া মিলছে বাতাসে। চা এবং ভাজার গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ছে, যেন শহরের ভিড়ের মধ্যে শান্তির একটি ছোট্ট খণ্ড। কিছুটা হেঁটে হঠাৎ তারা ছোট শপিং মলের সামনে দাঁড়ালো। মলের কাঁচের দরজা খুলতেই ভেতরের বাতাস ঠান্ডা, কিন্তু রঙিন আলো আর সুরেলা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন সরাসরি মনকে আকর্ষণ করলো। তানিয়া ও রাফিয়া হেঁটে হেঁটে একটুখানি ঘুরে দেখে রঙিন পোশাকের ভাণ্ডার। হঠাৎ তানিয়ার চোখে পড়ে এক ড্রেসের উপর, মৌলিক রং, নরম ফেব্রিক এবং সিল্কের হালকা ঝাপটা। রাফিয়ার চোখও পড়ে একই ধরনের আরেকটি ড্রেসে। দেখো আপু, এটা আমার অনেক ভালো লাগছে, ট্রাই করে দেখি। তানিয়ার কণ্ঠে উত্তেজনা। হ্যাঁ ঠিক আছে, ট্রায়াল রুমে গিয়ে দেখে আয়। আমার তো ভালোই লাগছে, তোকেও মানাবে। রাফিয়া আনন্দিত কণ্ঠে বলে বোনকে। তানিয়া হাতে হাতে ড্রেসগুলো তুলল, তারপরে চলে গেল ট্রায়াল রুমের দিকে। ট্রায়াল রুমে ঢুকতেই হালকা আলো, আয়না সব দিক থেকে তাদের প্রতিফলিত করছে। তানিয়া ড্রেসটা তুলে নিল, ধীরে ধীরে বসে ট্রায়াল রুমের আয়নার দিকে তাকালো। সে শরীর থেকে পোশাক সরাতে গায়ের কাপড়ের ফিতে খুলতে চেষ্টা করছিল। এমন সময় কেউ একজন পেছন থেকে পোশাকের ফিতেটা খুলে দিল। চমকিত হয় তানিয়া, অবাক নয়নে পিছনে ফিরতেই দেখল রিদওয়ান স্যার। মাথায় বাজ পড়ল বুঝি তার। রিদওয়ান স্যার কোথা থেকে এলো, তাও আবার মেয়েদের এই ট্রায়াল রুমে? সে আসলেই ঠিক দেখছে কিনা পরখ করে দেখল ছুঁয়ে দিয়ে। না, ভুল না, এটা রিদওয়ান স্যারই। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার, আপনি এখানে কি করছেন? মেয়েদের ট্রায়াল রুমে ঢুকলেন কেন এভাবে? এসেছে ট্রায়াল রুমে, আমার যে চাহিদা আছে বলে। তার দিকে নিঃশাক্ত চোখে চেয়ে বলে, কি বলছেন স্যার? চলে যান প্লিজ। তানিয়ার কণ্ঠে ভয় স্পষ্ট, কেউ দেখে নিলে সব শেষ। খারাপ মেয়ে ভাববে তাকে। রিদওয়ান স্যারের নামে এমনিতেই কলঙ্ক আছে তার গায়ে, নতুনভাবে বদনামে জড়াতে চায় না সে। তা বুঝেও উপেক্ষা করল রিদওয়ান। এসেছি তোমার কাছে, সেদিন উপর কলেজ আসো না, এক নজর দেখতে চাইলে পারি না, আর কি করতাম তুমিই বলো। কথাটা বলে মাথায় চুমু খায় রিদওয়ান স্যার। তানিয়া এক ঝটকায় সরিয়ে দিতে চাইলেও সম্ভব হলো না। তাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজিয়ে দেয় নিজের, তারপরে ফিসফিস করে বলে,
অনেক খোঁজখবর নিয়েছি তোমার, সব জেনে নিলাম। শীঘ্রই আমার ঘরে তুলবো তোমাকে, তবে আর অল্প কিছুদিন সময় নিতে চাই। তুমি কাল থেকে নিয়মিত কলেজে আসবে, না আসলে শাস্তি দেব, দেখে নিও। কথাটা বলে তার ঠোঁটে ভেজা চুমু এঁকে কিছুক্ষণ চুষে চলে এলো ওখান থেকে। রিদওয়ান নিজেও শপিং মলে এসেছিল। এখানে তানিয়ার দেখা পাবে ভাবেনি। পেয়েছে যখন, দেখা করে চোখের তৃষ্ণা নেভানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি। তাই সুযোগ বুঝে ঢুকে পড়েছে ট্রায়াল রুমে। তানিয়া সেই দিনের পর থেকে আর কলেজে যায়নি। রিদওয়ান প্রতিদিন এক নজর তাকে দেখার জন্য তর পায়, অথচ মেয়েটাকে দেখা যায় না। শেষ অবধি তানিয়ার পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছে সে। মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে। যত তাড়াতাড়ি সম্ভব নিজের নামে লিখিয়ে নেবে মেয়েটাকে। সেদিন তানিয়া আর রাফিয়া চলে আসে শপিং থেকে। কলেজের গাড়িটারে সূর্য আলো খাকি রঙের দেয়াল বরাবর পড়ে। তানিয়া দ্রুত হাঁটছিল। তার পা বাঁধ কড়া করে ফেলেছে ব্যস্ততার কারণে। আজ অনেক দিন পর সে কলেজে এসেছে। কয়েকদিন আগে শপিং মলে রিদওয়ান স্যার তাকে জানিয়েছিল কিছু কথা, কিন্তু তানিয়া তখন আর কলেজে আসেনি। আজ সে ফিরে এসেছে, তাও সেই দিনের ঘটনায় এখনও তার মন শান্ত নয়। হঠাৎ পেছন থেকে কেউ তার হাত ধরে দাঁড়ালো। ব্যথায় সে চোখ কুচকে পিছন ফিরতেই চমকে উঠল। তানিয়ার কণ্ঠে ভীতি স্পষ্ট। স্যার, আপনি এভাবে ধরেছেন কেন? প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। না, আজ তোমাকে যথাযথ শিক্ষা দিয়েই ছাড়বো। আমার কথার অমান্য করার সাহস দেখাও কি করে, আমিও দেখি। রিদওয়ানের চোখে কঠোরতা, মুখমণ্ডলে তীক্ষ্ণ ভঙ্গি। তানিয়ার হৃদয়ে দ্রুত ধরফর করছে। স্যার, আমার হাত খুব ব্যথা করছে। তার কণ্ঠে ব্যথার সঙ্গে ভীতি মিশেছে। তাতে আমার কি? তিনি ঠান্ডা স্বরে বললেন, আমাকে অপমান করার সময় কি এটা মনে ছিল না? অপমান তো করলে, আমাকে নিজের প্রেমে ফেলে। এখন প্রেমে ফেলে সামনেই আসো না, আমাকে জ্বালাচ্ছ, শাস্তি তো পেতেই হবে। সরি স্যার, আর কখনো এমন হবে না। এবার প্লিজ হাতটা ছাড়ুন। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকার পর তিনি হাত ছেড়ে দিলেন। ওকে, এখন ক্লাসে যাও। তানিয়া ক্লাসে ঢুকলো, কিন্তু হাতের ব্যথা এখনও যেন রয়ে গেছে। প্রায় 15 মিনিট পরে রিদওয়ান স্যার ক্লাসে প্রবেশ করলেন। সুপ্রভাত সবাইকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। তানিয়া, দাঁড়িয়ে যাও। আমি ক্লাসে ঢুকেছি, তুমি কি লক্ষ্য করনি? তানিয়া ব্যথায় হাতটা বারবার দেখছিল। সে সত্যিই স্যারকে লক্ষ্য করেনি। মানে সরি স্যার। তার দৃষ্টি নিজের হাতের উপরে এসে থেমে গেল। তোমার হাতে কি আছে? কই স্যার, কিছু না তো। ঠিক আছে, বসো। জি স্যার। দিন শেষে কলেজ থেকে ছুটি পেল। হাওয়া একটু ঠান্ডা, হালকা বাতাসে পত্রপাতের ঝাঁঝালো শব্দ। রাস্তায় মানুষজনের দ্রুত পদচারণা। তানিয়া হেঁটে বাসায় ফেরার পথে হঠাৎ সামনে একটি গাড়ি থামল। কিছু বুঝে ওঠার আগেই তাকে গাড়িতে টেনে বসানো হলো। ভয়ের শিহরণ ধরে রাখতে না পেরে তানিয়া বলল, এ কি স্যার আপনি? হুম। আমাকে এইভাবে গাড়িতে তুললেন কেন? গাড়ি থামান, আমি নামবো। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে সে গাড়ির দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলো। যাবেই তো? এটা শোনো, তোমার সাথে কথা আছে। শান্ত কণ্ঠ রিদওয়ানের, কিন্তু তানিয়ার মনকে আরও অস্থির করে তুলল। কি বলবেন বলুন, আমার কাছে সময় নেই। তানিয়া, আমি তোমাকে ভালোবাসি। কি শুনতে পেলাম না তো? রাস্তায় হালকা বাতাস বইছে। চারপাশে সন্ধ্যার আলোর সঙ্গে গাড়ির হর্ন, মানুষের ধাপে ধাপে হাঁটার শব্দ মিলে মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। তানিয়া গাড়ির ভিতরে হৃদস্পন্দন দ্রুত, তার চোখ বড় হয়ে গেছে, হাতে কেঁপে উঠেছে। এবার তিনি চিৎকার করে বললেন, আমি তোমাকে ভালোবাসি তানিয়া। তানিয়া চোখ বড় করে ভয়ের এবং হতবাকের এক মিশ্রণ। স্যার, আপনি কি বলছেন? মাথা খারাপ নাকি? রিদওয়ান স্থির কণ্ঠে বললেন, সব ঠিক আছে, আই এম সিরিয়াস, তোমাকে বিয়ে করতে চাই। তানিয়ার মন ঝঞ্ঝা হয়ে উঠল, হাত অস্থিরভাবে খেলতে লাগলো। সে চিৎকারের চেষ্টা করলো। না স্যার, আমায় নামিয়ে দিন, আমাকে বাসায় যেতে হবে। রিদওয়ানের চোখে অদম্য দৃঢ়তা নিয়ে বললেন, আগে তোমার ফোন নম্বর দাও। কেন? তানিয়ার কণ্ঠে অল্প অস্থিরতা, কিন্তু প্রতিরোধও আছে। কথা বলবো, না দিলে কিন্তু খুব খারাপ হবে। তানিয়া শেষমেশ কথা বাড়ায়নি, দম বন্ধ করে চুপ। কিছুক্ষণ নিঃশ্বাস নিয়েই বলল, ঠিক আছে, নিন। গাড়ির ভিতরে মুহূর্তে নীরবতা। রাস্তায় আলো, দূরের গাড়ি এবং হালকা বাতাসের শব্দ তানিয়ার হৃদয়ের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল।
নাম্বার দিয়ে বাসায় ফিরল তানিয়া। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, বাতাসে হালকা শীতলতা। গোসল শেষ করে খাওয়া সেরে সে প্রাইভেট পড়তে গেল। ঘরে শান্তি, বাইরে দূরের গাড়ির হর্ন আর মানুষের কণ্ঠ। হঠাৎ ফোন হাতে নিলে দেখল 19টি মিসড কল। হঠাৎ অস্থির হয়ে গেল, দ্রুত কল ব্যাক করলো। কারো জরুরি কল হতে পারে ভেবে। রিসিভ হতেই ওপাশ থেকে শুনতে পেল কোমল অথচ আত্মবিশ্বাসী পুরুষালী কণ্ঠ। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কে? তানিয়ার কণ্ঠে স্বাভাবিক বিরক্তি। কে আবার? তোমার হবু স্বামী বলছে। কি বলছেন এসব? পরিচয় দিন, না হলে ফোন কেটে দেব। তার ভেতরে অদ্ভুত এক বিরক্তি, কারণ আননোন নাম্বার থেকে কল আসে। গায়ে পড়া অচেনা লোকের মতন আচরণ। ওয়েট, আমি রিদওয়ান, তোমার স্যার। তানিয়া অবাক হয়ে বলল, ও আচ্ছা স্যার, এতবার কল দেওয়ার কারণ কি? কারণ গুরুত্বপূর্ণ কথা আছে। কাল আমার আম্মু আব্বুকে তোমাদের বাসায় পাঠাবো বিয়ের ব্যাপারে আলোচনা করতে। না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সরাসরি বলল তানিয়া, মন কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে প্রতিরোধের স্বর। বিয়ে তোমাকে করতেই হবে, আর এবার ঘুমিয়ে পড়ো। হ্যালো হ্যালো। হঠাৎ ফোন কেটে গেল। তানিয়া অবাক, কিছুটা হতবাক, কিছুটা ভীত। সে নিঃশব্দে বিছানায় বসে রইল, চোখে অজানা ভয়ের ছায়া। এখন আম্মুকে কি বলবো যদি ভুল বোঝে? তার মন ভীষণ ভারী হয়ে গেল। যা হওয়ার হবে। বলে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ হতেই ধীরে ধীরে ঘুম আসতে শুরু করলো। শরীর ও মন হালকা হয়ে গেল। রোজ সকালেই তানিয়ার ঘরের জানালার পাতলা পর্দা ভেদ করে ঢুকছিল। ধুলোবাড়ির ক্ষুদ্র দানা রোদের ভেতরে ঝিলমিল করছিল, যেন ঘুম ভাঙানোর জন্যই নরম আলো এসে তার গা ছুঁয়ে যাচ্ছে। তানিয়া আধো ঘুম চোখ খুলে চারিদিকে তাকালো। ঘর যেন এখনও শান্ত, নিস্তব্ধ চারিদিকে, অথচ বিন্দু মাত্র শব্দ নেই। মুহূর্তেই দরজায় শব্দ, টুকটুক। তারপরে পরিচিত শব্দ। আম্মু বললেন, কিরে উঠবি না? 10টা বাজে, কলেজ যাবি না তো? বিছানার উপরে এলোমেলো চুল কম্বলের ভাঁজ থেকে মুখটা বের করলো তানিয়া। চোখ আধবোজা, ঠোঁটে ক্লান্তির রেখা। আম্মু, আজ কলেজে যাব না। আশ্চর্য হয়ে আম্মু জিজ্ঞাসা করলেন, কেন রে মা? তানিয়া কথা গুছিয়ে বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আব্বুর গলা বাড়ির বারান্দা জুড়ে ভেসে এলো। ও রাফিয়া, যাও মাকে বলো তানিয়াকে দেখতে কেউ এসেছে। কান ভর্তি বিস্ময়, মনের মধ্যে তীব্র কাঁপন। তানিয়ার চোখ মুহূর্তেই পুরো জেগে উঠল। তার ফিসফিস স্বরে মনে হলো, শালার বাসা আসার সময় পেল না। ঘুমের তো 12টা বেজে গেল। কথায় রাগের ছোঁয়া থাকলেও তাতে ভয়ও মিশে আছে। রুম থেকে বের হতেই তানিয়া স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সিঁড়ির মোড়ে ড্রয়িং রুমের পাশে রিদওয়ান স্যার। স্যারের চোখ স্থির, যেন তানিয়ার ভেতরটা ভেদ করে দেখতে চায়। তানিয়া ভোরকে গিয়ে তাড়াহুড়ো করে ঘরে ফিরে এলো। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছে, মনে হলো কান দিয়ে সবাই শুনতে পাচ্ছে। ঘরের ভেতরে হালকা মৃদু বাতাস বইছে, পর্দা তুলছে। কিন্তু ঘরের এই শান্তির বিপরীতে তানিয়ার বুকের ভিতরে ঠিক ধুমায়িত অস্থিরতা। কিছুক্ষণ পর দরজায় আবার শব্দ। চুপচাপ করেও দরজা খুলতেই দেখা গেল রিদওয়ান স্যার ভিতরে ঢুকে সোজা দরজাটা বন্ধ করে দিলেন টিক করে। তার ঠোঁটে অদ্ভুত আত্মবিশ্বাসী হাসি। আজকে তোমাকে কে বাঁচাবে? তার কণ্ঠটা নরম ছিল না, কঠিনও পুরোপুরি নয়। এক অদ্ভুত টান, এক ধরনের আধিপত্য। তানিয়ার পায়ে যেন জমাট বরফ জমে গেল। পিছন দিকে সামান্য সরে গিয়ে হকচকিয়ে কম গলায় বলল, স্যার, আমার থেকে দূরে থাকুন প্লিজ। তিনি আস্তে আস্তে এগিয়ে এলেন। তার হাঁটার শব্দ যেন ঘরের অভ্যন্তরের নীরবতাকে চূর্ণ করে দিচ্ছিল। প্রতিটি পা বাড়ানোই তানিয়ার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। দূরে থাকা সম্ভব নয় তানিয়া, আজ তোমাকে আমি অনেক পছন্দ করছি। তানিয়ার নিঃশ্বাস কেঁপে ওঠে। রিদওয়ানের চোখ একটু ঝুঁকে এসে তার মুখের দিকে তাকালো, আর সে তীব্র উত্তেজনায় কাঁপতে লাগলো। না, এমন করবেন না। বাসায় আব্বু আম্মু আছেন, যদি তারা দেখে ফেলে বিপদ হবে। তার কণ্ঠে অনুরোধ, তর্ক আর ভয় একসাথে। রিদওয়ান স্পষ্ট দৃঢ় স্বরে বললেন, তুমি আমার হবু স্ত্রী, তাই আমার কাছে তুমি একা। এই বাক্যে অদ্ভুত একটা ভার ছিল, শাসনও অধিকারও। তানিয়া অনুভব করলো ঘরের দেয়াল যেন আরও একটু কাছে চলে এলো। তার বুকের ভিতরে অস্বস্তি, নার্ভাসনেস,
চোখের পাতার নিচে হালকা দপদপানি, শরীর পিছে গেলেও পায়ের নিচে কেমন যেন মনে হলো গোজামিল অ্যাটলাস পাতলা হয়ে গেছে, আর পিছনে যাবার জায়গাও নেই। তিনি এগিয়ে এলেন আরও। বাতাসে দুজনের নিঃশ্বাস গায়ে লাগছে, তার গায়ের উষ্ণতা তানিয়ার চুলের রেখা ছুঁয়ে যাচ্ছে। তানিয়া ভাঙা তবু দৃঢ় কণ্ঠে বলল, সবাই ছাড়ুন প্লিজ, আমি প্রস্তুত নই। বিয়ের আগে কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ চাই না আমি। কথাটা বলতেই নিজের বুকের মাঝখানে ব্যথা খেল। সে এখনও এত সরাসরি বলে ওঠা হয়নি কাউকে। রিদওয়ান শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, আমি তো তোমার পরপুরুষ নই তানিয়া। 2 দিনের মধ্যে আমাদের বিয়ে, তখন সব কিছু আমাদের হবে। ঘরে মুহূর্তের নীরবতা। তার কথায় অস্থিরতা থমকে গেলেও একটুখানি অদ্ভুত উষ্ণতার ধাক্কা লাগলো। ভয়, বিস্ময়, বিরক্তি, অস্বস্তি আর খুব গভীর কোথাও লুকানো আকর্ষণ, সব মিলেমিশে। এই কয়েক পা দূরত্বে দাঁতে দাঁত চেপে থাকা তানিয়া আর সোজাসুজি তাকিয়ে থাকা রিদওয়ানের মাঝখানের নীরবতা ছিল শব্দের চেয়েও ভারী। তানিয়া সাহস জোগাতে কণ্ঠে উচ্চারণ করলো, ভেতরে ধাক্কা লাগছে কিন্তু চেষ্টা করছে স্থির থাকতে। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে উত্তর দিতে হবে কিন্তু। রিদওয়ানের চোখে অদ্ভুত মৃদু হাসি। লুকিয়ে বললেন, হ্যাঁ বলো। আপনি আমার রুমে কি করে এলেন? আর আম্মু জানে না কি? কণ্ঠে ভয় আর কৌতূহলের মিশ্রণ। আন্টি নিজে আমাকে এখানে আসতে বলেছিলেন। তার কণ্ঠে স্বাভাবিক ভাবের সঙ্গে হালকা লাজ, ছোটোখাটো হাসি মিশ্রিত। তানিয়া চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, মানে আম্মু জানে? রিদওয়ান হালকা লজ্জা ও হিউমার মিশিয়ে উত্তর দিলেন, আমি শুধু তোমার সাথে একা কথা বলতে চেয়েছিলাম। তানিয়ার মন কিছুটা স্থির হলো, কিন্তু শরীর এখনও কাঁপছে। ভেতরে অদ্ভুত উত্তেজনা, ভয় আর অজানা রোমান্সের অনুভূতি মিলে মিশে মনের ভিতরে হুলস্থুল শুরু করলো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে বলল, আমি এখন ওয়াশরুমে যাব। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। তানিয়া ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগোলো। তানিয়ার নিজের প্রতিচ্ছবি দেখল, চুল এলোমেলো, চোখে ভয়, মুখে অস্থিরতার ছাপ। অর্ধ চোখে সে নিজের দিকে তাকিয়ে ভাবে, এভাবে হঠাৎ কেউ জীবনে ঢুকে সবকিছু কেমন উলট পালট করে দিতে পারে? ওয়াশরুমের ঠান্ডা সিঙ্ক, দেয়ালের কাচের রিফ্লেকশন, পানি পড়ার শব্দ, সব কিছু মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। তার মনে হচ্ছিল দরজা খোলার পর ঘটনা আরও এগোবে। ভেতরে রিদওয়ান অপেক্ষা করছে, তার চোখে অদ্ভুত রহস্য, ধৈর্য আর সামান্য রোমান্টিক আভাস। তানিয়ার শরীরের প্রতিটি নড়াচড়া, নিঃশ্বাস, হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন সব মিলিয়ে এই মুহূর্তে এক ভয় ও রোমান্সের অদ্ভুত মিশ্রণ তৈরি করলো। বাথরুম থেকে বের হওয়ার পর তানিয়া নিজেকে হালকা চাপা দিয়ে ভাবল, এবার কি হবে? ধুর, কিছুই ভালো লাগছে না। তানিয়া তখন ওয়াশরুম থেকে বের হলো। রিদওয়ান ধীরে ধীরে তাকে ডাকলেন। কি হলো, এতক্ষণ কি করছো? তানিয়া হুঁশ ফিরিয়ে উত্তর দিল, স্যার, আসছি। হলুদ বিকেলের আলো ঘরের জানলার কাছে পড়ছিল। বাতাসে হালকা গরম, রুমের আভাসে অন্ধকার আলো মিশ্রিত, আর হৃদয়ে অস্থিরতা। তানিয়া ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। ঠিক সেই সময় রিদওয়ান হালকা ধাক্কা দিয়ে তাকে কোলের কাছে নিয়ে এলেন। তানিয়ার হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল, ঠোঁট অল্প কাঁপছে। হঠাৎ দরজায় টোকা। তানিয়া চমকে গেল। তানিয়া, দরজা খুলে দাও তো। সে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ভেতরের অবস্থা যদি আম্মু দেখতেন, রেগে গিয়ে নিশ্চয়ই ধমক দিতেন। মাথায় ভীষণ চিন্তা। ইস, এখন কি হবে? আব্বু দেখলে তো রেগে মেরেই ফেলবে। রিদওয়ান শান্ত কণ্ঠে বললেন, আরে কিছু হবে না, এখন সময়টা রোমান্টিক, আর 2 দিন পর তো সব আমাদেরই হবে। ছি, আপনি খুব খারাপ স্যার। তানিয়া ভেতরে কষ্ট মুছে দরজা খুলল। দরজা খুলতেই সবাই তার দিকে তাকিয়ে আছে। চোখ বড় করে তাকিয়ে ভাবল, সবাই তো দেখছে, কি বলবো? কিসের কথা? আম্মু আর ওই লোককে আমার রুমে কেন ঢুকতে দিল? আরে মা, ভুল বুঝছিস। রিদওয়ান আমার ছোটবেলার বান্ধবীর ছেলে। একবার ওর মা বলেছিল তোকে তার ছেলের বউ বানাবে। এতদিন পর দেখা হয়ে গেছে, কিরে ফিরিয়ে দিই। ছেলেটা খুব ভালো, তোকে অনেক যত্ন রাখবে। মনে মনে তানিয়া ভাবল, কেমন যে যত্ন রাখে বুঝতেই পারছি। কি হলো রে? কিছু না আম্মু, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। রিদওয়ান ধীর স্বরে বললেন, আন্টি চিন্তা করবেন না, ও একটু ভয় পাচ্ছে, তাই এভাবে বলছে। আম্মু হেসে বললেন,
ও তাই, বাবা আসো, খেয়ে নাও। হ্যাঁ আন্টি। সবাই মিলে বসার ঘরে গিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু তানিয়ার মন তখনও অস্থির। হঠাৎ মনে হলো আজকের দিনের সব ঘটনাই তার মনে চাপ তৈরি করছে। ক্লাসে রিদওয়ান স্যারের সঙ্গে যেসব অপমানজনক মুহূর্ত ঘটেছিল তার সব পুনরায় চোখের সামনে ভেসে উঠল। কিছুক্ষণ পরে আম্মু আবার জিজ্ঞাসা করলেন, কিরে, খাবি না নাকি? আসছি আম্মু। কিন্তু তানিয়ার মন ভীষণ অস্থির। চোখ বারবার তাকাচ্ছে খাবারের দিকে, কিন্তু মন ভিন্ন জগতে। হঠাৎ ভাত মুখে তুলতেই অদ্ভুত লাগলো, কেউ যেন পায়ের কাছে হালকা খোঁজা দিচ্ছে। চমকে সে নিচের দিকে তাকালো। রিদওয়ান স্যার, মুখে পুরো নির্লিপ্ত ভাব, কিন্তু চোখে এক ধরনের দুষ্টু মজা। তানিয়া সহ্য হলো না। আম্মু আমি আর খাবো না। আম্মু অবাক হয়ে তাকালেন। কেন, তোর আবার কি হলো? রাগ ও ভয়ের মিশ্রণে তানিয়ার মুখ ফসকে গেল। কেউ পায়ের কাছে বারবার খোঁচা দিলে কিভাবে খাবো আমি? সবাই স্তব্ধ। কে খোঁচা দিছে রে? তানিয়া থতমত খেতে গিয়ে নিজেই বলল, মানে না, কেউ না, আমি গেলাম। হ্যাঁ। সে টেবিল ছেড়ে উঠে গেল। মনটা ধুকপুক করছে। খাওয়া শেষ করে তানিয়ার আম্মু, আব্বু আর রিদওয়ানের পরিবার গল্পে মেতে উঠলেন। সে একটু দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কেউ আলতো জড়িয়ে ধরল। চেনা কণ্ঠ, নিচু স্বর। তানিয়া, ভয় পেও না, আমি। সে দড়িয়ে ঘড়িয়ে সরে এলো। স্যার আপনি কি করছেন? ছেড়ে দিন আমায়। রিদওয়ান হাসল, কিন্তু তার চোখে অদ্ভুত দৃঢ়তা। ভবিষ্যৎ স্বামীকে ছাড়েন বলা যায় নাকি? আজ না হলে কাল তোমাকে আমার হতেই হবে। সর্বাঙ্গ সারা রাতের চেয়েও সর্বাঙ্গ সারা রাত এর চেয়েও গভীরভাবে জড়িয়ে ধরে ঘুমাবো। কখনোই না। বিয়ে হলেও আমি কাউকে স্পর্শ করতে দেব না। জেদি কণ্ঠ তার। রিদওয়ান হালকা হেসে আরও কাছে ঝুঁকে বলল, সময় হলে বুঝবে আমার ভালোবাসা কেমন। আদর করে কাছে টানবো, ভয় পাওয়ার কিছু নেই। তানিয়া কষ্টে গলা ভাসতে ভাসতে বলে, এসব কি বলছেন? দয়া করে দূরে থাকুন। রিদওয়ান মৃদু হাসল। আচ্ছা, একটা শর্তে ছাড়ছে। কি শর্ত? তোমার ঠোঁটে একটা চুমু চাই, শুধু একটা। কি? কখনোই না। সরাসরি অসম্মতি। তার রিদওয়ান ধীর স্বরে বললেন। তাহলে দাঁড়িয়ে থাকো এভাবেই। মাথা গরম হয়ে গেল তানিয়ার। উফ, ঠিক আছে, শুধু একটা, আর কিছু না। রিদওয়ানের দৃষ্টি নরম হয়ে এলো। তিনি খুব ধীরে তানিয়ার কাছে ঝুঁকলেন। তারপরে একটা দ্রুত ছোট্ট চুমু, ঠিক যেন চুরি করে নেওয়া মুহূর্ত। তানিয়ার ঠোঁট চুষতে চুষতে অনেকক্ষণ কেটে গেল। দুজনে ঘোরে ডুবে গেছে। শেষে হাঁপাতে হাঁপাতে একে অপরকে ছেড়ে দিল। তার চোখে খুশির ঝিলিক। আবার বলে, ঠিক আছে, এইতেই চলবে। তানিয়া তড়ি ঘড়ি হাত সরিয়ে নিল। যান, থাকো, রাতে দেখা হবে। চলে যান এখান থেকে, আর আসবেন না। আসতেই হবে, কারণ তুমি এখানে আছো। এমন ভবিষ্যৎ বউ আছে না, এসে বাড়ি। এখন যান। রিদওয়ান দরজার দিকে হাঁটতে হাঁটতে বললেন। ঠিক আছে, যান। সে ঢোক গেলে জান ডাক শুনে মনে মনে ভাবে, উনি কবে আমাকে নিজের মতো করে ডাকতে শিখলেন? সেদিন সন্ধ্যায় রিদওয়ান স্যারের পরিবার আবার তাদের বাসায় এলো। বাড়ির বাতাসে অন্যরকম একটা উত্তেজনা বিরাজ করছিল। হালকা ঘরোয়া হাসাহাসি, কথাবার্তা আর উৎসবের গন্ধ। তানিয়া তার স্কুলের কালের বান্ধবী মিমকে ফোন করলো, সবটা জানিয়ে তারপরে বলে, আজ তোকে আমার পাশে চাই রে। মিম বান্ধবীর ডাক পেয়ে মানা করেনি, ছুটে এসেছে সে। বাড়ি খুব বেশি দূরে নয় তাদের। ওহো, বউ সাজার প্রস্তুতি চলছে দেখি। মিম দরজায় ঢুকেই হেসে বলল। রুমে ঢুকেই মিম তানিয়া ও রাফিয়াকে সঙ্গে নিয়ে সাজাতে শুরু করলো। কেউ চুল সুন্দর করে বেঁধে দিল, কেউ ওড়না গুছিয়ে দিল, আবার কেউ শাড়ি ঠিকভাবে পরিয়ে দিল। রাফিয়া উত্তম কণ্ঠে বলল, তোকে আজ সুন্দর লাগতেই হবে। জিজুর যাতে মাথা নষ্ট হয়ে যায়, দেখলে বুক কেঁপে উঠবে দেখিস। তার দুষ্টুমি কণ্ঠে তানিয়া লজ্জা ছড়িয়ে পড়ল। তবে সে কিছু বলতে পারল না। কলেজের দুই বান্ধবীও, সুহি আর সুমাইয়া, এই আকস্মিক ঘটনার কথা জানতে পেয়ে হেসে ফেলল। রাত 9টা বাজতেই কাজী সাহেব এসে পৌঁছালেন। বড়রা বসে কথা বলছিল, হাসছিল। চোখের পলকে যেন সব ঘটনার মিলন ঘটল। তাদের নিকাহ সম্পন্ন হলো। তানিয়ার হৃদয়ে ভরা হতবাক। রিদওয়ান এখন তার স্বামী। শান্ত কণ্ঠে দাদুর সঙ্গে কথা বলছিলেন। তানিয়া ধীরে ধীরে হাঁপ ছেড়ে মিমের সঙ্গে রুমে ঢুকলো এবং দরজা লাগালো। দোস্ত, আমার খুব ভয় লাগছে রে। ভয়ার্ত কণ্ঠে বলল তানিয়া। কিসের ভয়? সব ঠিক আছে, তুই এখন অন্য বাড়ির বউ। মিম হেসে উত্তর দিল।
তুই জানিস উনি কেমন রাগী, আমার জীবন শেষ। তানিয়ার কণ্ঠে দুঃখ মিশ্রিত। চুপ কর। জিদু তোকে কখনো কষ্ট দিবে না, খুব ভালোবাসবে, চোখ দেখলেই বোঝা যায়। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। ভেতর আসতে পারি? রিদওয়ানের গম্ভীর কণ্ঠে। মিম দরজা খুলে দিল। আসুন জিজাজি। তার কণ্ঠে দুষ্টুমি ছিল। রিদওয়ান চোখ টিপে বলল, শালি সাহেবা, আমার স্ত্রীকে কি পরামর্শ দিচ্ছিলে শুনে? এমন কিছু না জিজু, ও ভয়ে ছিল, তাই মানসিক সাহস দিচ্ছিলাম। মিম নীরব হাসি দিয়ে উত্তর দিল। তানিয়া ফিসফিস করে মিমকে টোকা দিয়ে বলল, দোস্ত, আমি এই রুমে থাকবো না। মিম হতভম্ব হয়ে বলল, কি বলিস, আজ তোদের বাসর রাত? রিদওয়ান হেসে বললেন। আমার মনে হয় তোমার বান্ধবীর মাথা একটু গরম হয়ে গেছে। তানিয়া দৃঢ় হয়ে দাঁড়ালো। আমার সব ঠিক আছে স্যার, আমি আপনার সঙ্গে একই রুমে থাকতে পারবো না। তার মুখে দৃঢ়তা, চোখে অস্থিরতা। আমার তো ঘুম পাচ্ছে। রিদওয়ানের কণ্ঠে হালকা অভিমান। ঠিক আছে, আপনি ঘুমান, দরজা খুলে রাখলে ঘুমাতে পারবে না। আমি দরজা লাগিয়ে দিয়ে বের হয়ে যাচ্ছি। তানিয়ার কণ্ঠে বিরক্তি আর আত্মসম্মান উভয়ই মিশে আছে। বের হয়ে যাবে মানে? আজ আমাদের বাসর রাত। রিদওয়ানের চোখে হতাশাও অল্প অভিমান। মিম কানে কানে তানিয়াকে বলল, যা হোক রে, স্যার কিছু চাইলে রাজি হয়ে যাস। তানিয়া ঠেলে দিল। ফাজিল, চল ভাগ। সে হেসে রূপ থেকে বেরিয়ে এলো। দরজা ঠক করে বদ্ধ হলো। এখন ঘরে শুধু রিদওয়ান ও তানিয়া নেই, শুধু রিদওয়ান একা। আর রুমে বাজছে এক অদ্ভুত চুপচাপ উত্তেজনা। রুম নিস্তব্ধ হয়ে গেল দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে। বাইরে ভেসে আসছে দূরের বাসের হর্ন, পাড়ার কুকুরের ডাক আর ফ্যানের মৃদু ঘুরঘুর শব্দ। কিন্তু ঘরের ভেতরে শব্দ যেন জমাট, শুধু দুইজন মানুষ আর বাতাসে অজস্র অপ্রকাশিত টান। তানিয়া পোশাক আর শরীরে এখনও সাজঘরের ফুল আর আতরের গন্ধ নিয়ে তাড়াতাড়ি বিছানার এক কোণে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। সম্ভব যতটা দূরে থাকা যায় ততটা দূরে। তার বুকের ভিতরে ধূপ ধাপ শব্দ কানে বাজছিল। আজকের সব ঘটনা সিনেমার মতো মনে ভেসে উঠছিল। ক্লাসে অপমান, হঠাৎ প্রপোজাল, গাড়িতে টেনে নেওয়া, তার অগোচরেই সম্পর্কটি অন্য পথে ঘুরে যাওয়া, এবং এখন সে এক রুমে, এক বিছানায় রিদওয়ানের সঙ্গে। অন্য পাশে রিদওয়ান শুয়ে আছে, তার দৃষ্টি তানিয়ার দিকেই স্থির। যদিও মেয়েটি মুখ ফিরিয়ে আছে। কিছুক্ষণ নীরবতার পর শান্ত কিন্তু কাপা আবেগমাঠা কণ্ঠে রিদওয়ান বললেন, আজ তোমাকে খুব সুন্দর লাগছে জানো তানিয়া। তানিয়া কোনো শব্দ করল না, নিঃশ্বাস পর্যন্ত ধীরে নিচ্ছে, যেন শব্দ করলেই সব ভেঙে যাবে। রিদওয়ান একটু নড়লেন, তার অবস্থান তানিয়ার দিকে সরে এলেও মিলিমিটার করে। আর একটু নরম স্বরে বললেন, তানিয়া, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? তানিয়া চোখ বন্ধও করে রাখল। মাথার ভেতরেই কেবল শব্দ, তার নিজের ভয়, লজ্জা, অভিমান, অনিশ্চয়তা। কথা বেরোতে চাইলেও আটকে থাকলো কণ্ঠে। রিদওয়ান আবার বললেন, এবার একটু অস্থিরতা নিয়ে, কিছু তো বলো। অবশেষে গলার ভেতরে সমস্ত তীব্রতা গিলে তানিয়া বলল, স্যার, আমি কোনোদিনও এই বিয়েটা মেনে নিতে পারবো না। কথাটা পড়ে রুম যেন ঠান্ডা শীতল নীরবতা নেমে এলো। রিদওয়ান থেমে গেলেন। লম্বা কয়েক সেকেন্ড কেটে গেল, শুধু ফ্যানের শব্দ শোনা যাচ্ছিল। তারপরে তিনি ধীরে কিন্তু অবিচল দৃঢ়তা নিয়ে বললেন, কেন? আমি কিছুই বুঝি না। আমি শুধু জানি তুমি আমার স্ত্রী, আর আমার যা প্রাপ্য আমি তা ভালোবেসে দিয়ে আদায় করব। তানিয়া চোখ খুলে ছাদের দিকে তাকালো। কিসের প্রাপ্য? রিদওয়ান মৃদু হেসে বললেন, বোঝানো নাকি? তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত সাধ্য, গভীর নিশ্চিত ভরসা। তিনি তানিয়ার দিকে ঝুঁকে কণ্ঠকে আরও নরম করে বললেন, আমি তোমাকে ভালোবাসি তানিয়া। তানিয়া যেন পাথরের মতো স্থির হয়ে গেল, কথা হারিয়ে গেল, শরীর অবশ হয়ে এলো। রিদওয়ান তা খেয়াল করলেন। ঠোঁটের কোণে একটা নিঃশব্দ হাসি ফুটল। আরও স্পষ্ট, ধীরে, জোর দিয়ে বললেন, শুনে নাও, আই লাভ ইউ। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল সেই তিনটে শব্দে। ফুলের গন্ধ, নরম পোশাকের খসখস এবং উপরের ফ্যানের ঘূর্ণন সব মিলিয়ে যেন রাত থমকে দাঁড়ালো। আর তানিয়ার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খেল, আমি তোমাকে ভালোবাসি তানিয়া। এরপর সে কিছু না বলে চোখ ফিরিয়ে নেয়। ওয়াশরুমের দরজা বন্ধ হতেই তানিয়ার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। নিজের গলা পর্যন্ত শুকিয়ে যাচ্ছিল।
বলার শব্দ, রাগ, আতঙ্ক সব মিলে গুলিয়ে গেছে মাথায়। আমতা আমতা করে কিছু একটা বলেই কোনো মতে ওয়াশরুমে ঢুকে পড়ে। ট্যাপের পানিতে মুখ ভিজিয়ে আয়নায় নিজের চোখের নিচে কাঁপুনি দেখল। মনে মনে ভাবল, এখান থেকে বের হলেই আবার মুখোমুখি, কি বলবো, কি করব। 15 মিনিট সময় নিল নিজেকে সামলাতে। অবশেষে দরজা খুলে বেরিয়ে এসে চোখে পড়ল বিছানার দৃশ্য। স্যার ঘুমিয়ে পড়েছে। এক মুহূর্ত নিস্তব্ধতার পর তানিয়ার মনে বাজল চিন্তা। যাক বাবা, আজ খুব জোর বেঁচে গেছে। কোনো শব্দ না করে ধীরে ধীরে বিছানার অপর পাশে গিয়ে শুয়ে পড়ল। বালিশে মাথা নামিয়ে চোখ বন্ধ করে ফেলল, যেন শরীরটাই আর শক্তি নেই নড়ার। ঘরের আলো নিভিয়ে দিতেই অপ্রত্যাশিতভাবে অন্ধকারে ভেসে এলো রিদওয়ানের রস মাখা কণ্ঠ। বাবা, বউ আমার এত ফাস্ট! তানিয়া ভয়ে চমকে উঠে বসে পড়ল। স্যার, আপনি ঘুমাননি? রিদওয়ানের মুখে দুষ্ট মুচকি হাসি। আমি ঘুমালে বাসর করবে কে? তানিয়ার কণ্ঠ ভেঙে এলো চমকে। মানে কি সব বলছেন? রিদওয়ান একটা লম্বা নিঃশ্বাস ফেলে যেন নিশ্চিন্ত গলায় বলল, আচ্ছা, এত মানে মানে করো কেন? বাসরতে কি হয় জানো না? চোখ মুখে লাল ভয়ে ভয়ে বিস্ময়ে তানিয়া বলল মনে মনে, এর আগে আমি বাসর করেছি যে জানবো। রিদওয়ান এবার আরও কাছে এসে সরল। অন্ধকারেও তার চোখের চাওয়া স্পষ্ট ভেসে উঠল। ও বউ, আজ অনেক আদর দেবো তোমাকে, সব শেখাবো। তারপর জেনে যাবে বাসর কি, একবার করে অভিজ্ঞতা হয়ে যাবে। ঝটকা খাওয়ার মতো মুহূর্তেই তানিয়া বিছানার কোণায় সরে গেল। লাগবে না শেখা, দূরে থাকুন। রিদওয়ান শান্ত সুরে যেন মজা করেই বলল, আমার লাগবে। আর খেয়ে ফেলবো নাকি তোমাকে? এদিকে এসো। তানিয়া আতঙ্কে কাঁপতে থাকা কণ্ঠে বলল, আমাকে একটুও টাচ করবে না প্লিজ। রিদওয়ান এবার কঠোর হয়ে উঠল, স্থির নিচু গুরুতর স্বরে, আমি তোমার হাজবেন্ড তানিয়া, আমার অধিকার আছে তোমাকে ছোঁয়ার, সবটা করার। তানিয়ার শ্বাস ভারী হয়ে উঠল, গলার স্বর কাঁপল। আমার ছেড়ে দিন প্লিজ। রিদওয়ান কয়েক সেকেন্ড থেমে রইল, চোখে এক অচেনা ধন্দ। তারপরে যেন অর্ধেক রাগ অনুরোধে বলল, আরে শুধু তো আদর করবো, মেরো তো ফেলবো না, ব্যথা দেবো না, প্রমিস। জাস্ট আধ ঘন্টা। তানিয়ার হৃদয় কেঁপে উঠল, চোখ ভিজে উঠল অজান্তেই। কোনো যুক্তি নেই এই মুহূর্তে, শুধু ভয়, অস্বস্তি, প্রবল অনীহা। সারা শরীর দিয়ে সে পিছনে ঠেলে দিচ্ছে অন্ধকার বিছানা, সেই দৃষ্টি। না। ঘরের নীরবতা সেই শব্দে গাঢ় হয়ে নামল। আসো বলছে, নাহলে কিন্তু জোর করেই করবো যা করার। তানিয়া ভয়ে ভয়ে কাছে যেতেই রিদওয়ান তাকে বুকে নিয়ে আগলে রাখে নিজের সাথে, কপালে ঠোঁটে চুমু এঁকে শান্তির নিদ্রায় পাড়ি দেয়। তানিয়া কি ভেবেছিল আর কি হলো? সে ভেবেছিল তার সাথে ওসব করবে আজ রিদওয়ান স্যার, অথচ জড়িয়ে ঘুমানোর জন্য কাছে ডাকছিল। তার মনে ভালো লাগার হাওয়া বয়ে গেল, নিজেও শান্তিতে বুকে মুখ গুজিয়ে ঘুমিয়ে যায়। রাত গভীর থেকে ভোরে হালকা আলো ঢুকতে শুরু করলো ঘরের জানলা দিয়ে। সূর্যের প্রথম কিরণ মৃদুভাবে বিছানার পাশে পড়ছিল। আলোয় ধুলোর কণা ভাসছে, ফ্যানের হালকা ঘূর্ণন, দূরের পাড়ার কুকুরের ডাক আর হালকা বাতাসের সঙ্গে ঘরের নরম কাপড়ের ঘ্রাণ মিলেমিশে এক শান্ত কোমল আবহ তৈরি করলো। তানিয়া অর্ধচোখে খোলা চোখে তাকালো, চোখে আধশো লাজুক আলো, দুলে থাকা চুল এবং বুকে ধীরে ধীরে ধাক্কা দিচ্ছে হৃৎপিণ্ড। রিদওয়ান তার পাশে গভীর নিদ্রায় শুয়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস স্থির। হঠাৎ ফ্যানের আওয়াজের মাঝখান থেকে ভোরের আলোতে রিদওয়ানের নিঃশ্বাস বোঝা যায়, যেন এই ঘরটাই তার শ্বাসে ভেসে আসছে। তানিয়া কিছুক্ষণ নীরব থাকলো, মনে মনে বলল, আজকের দিনটা কিভাবে শুরু হবে? ধীরে ধীরে রিদওয়ান চোখ খুললেন। প্রথম ভোরের আলো তার মুখে পড়ল, চোখে অল্প লজ্জা, ঠোঁটের কোণে মৃদু হাসি। তিনি ধীরে বললেন, সুপ্রভাত জান। তানিয়া চুপচাপ তাকালো, মুখ লাল, শরীর এখনও অস্থির। সুপ্রভাত স্যার। ফিসফিস করে বলল। রিদওয়ান ধীরে তার দিকে হালকা নুয়ে এলেন, ভয় ও লাজুকতা বুঝতে পেরে। কেমন ঘুম হলো? শান্তি পেলে তো? তানিয়া চুপ, চোখে লজ্জা, গালে হালকা লালিমা। মাথার ভেতরে এখনও গত রাত্রির সব মুহূর্ত, চুমু, আলতোস্পর্শ, ছোঁয়া সব ভেসে উঠছে। যদিও গভীর কিছু হয়নি তাদের মধ্যে, কিন্তু সেই অল্প স্বল্প চুমুই যথেষ্ট তাকে লজ্জায় ফেলতে। আজ তোমাকে দেখিয়ে মনে হলো সকালটা আরো সুন্দর। তানিয়ার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু কিছুই বলতে পারল না। রিদওয়ান হেসে চোখে মৃদু চাহিনী দিলেন।
চিন্তা করো না জান, সব ঠিক আছে। তুমি এখন আমার, আমি নিজের জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার সাথেই থাকবো। তানিয়া কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, সো আমি একটু ভয় পাচ্ছি। ভয় কেন জান? রিদওয়ানের কণ্ঠ শান্ত কিন্তু কোমল। সেদিন কলেজে যা হলো, সবাই আমায় খারাপ মেয়ে ভাবে। আপনার আমার নামে অনেক কথা রটিয়েছে সবাই। বিয়ে হয়েছে আমাদের, এটা জানাজানি হলে হুলস্থুল পড়ে যাবে। আমি জানি না আমি কি করব। রিদওয়ান হেসে হাত বাড়ালেন, আলতো করে তানিয়ার কাঁধে হাত রাখলেন। আমি তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। তোমার ভয়ের কোনো কারণ নেই। স্বামীর আশ্বস্ত বাণী শুনে ধীরে ধীরে তানিয়া তার চোখ বন্ধ করল। কেবল নিঃশ্বাস নেওয়া আর হৃদয়ের ধাক্কা শোনা যাচ্ছে। রিদওয়ান আলতো করে বললেন, চলো একটু শান্ত হয়ে সকালের নরম আলো উপভোগ করি। তুমি আমার পাশে, আর এটাই যথেষ্ট। তানিয়া তার হাতের ছোঁয়া অনুভব করল। প্রথমে আলো, ঘরের শান্তি, রিদওয়ানের উপস্থিতি সব মিলেমিশে এক অদ্ভুত সান্ত্বনা বয়ে আনলো। তার শরীর কাঁপছে, কিন্তু এখন ভয় নয়, শুধু নরম আনন্দ আর অজানা রোমাঞ্চের মিশ্র অনুভূতি। দুজনেই কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল। বাইরে সূর্যের আলো বাড়ছে, ঘরের বাতাস নরম হয়ে উঠছে, রুমের নিস্তব্ধতা, ধীরে ধীরে ওঠা সকাল, সব মিলিয়ে যেন তারা নতুন জীবনের এক নতুন অধ্যায়ের প্রথম মুহূর্ত উপভোগ করছে। রিদওয়ান হালকা চুমু দিয়ে বললেন, শুভ সকাল জান, আজকের দিনটা আমাদের নতুন গল্প শুরু করবে। তানিয়ার চোখের কোণে হালকা হাসি ফুটল। সে হেসে ফিসফিস করল, শুভ সকাল স্যার। ঘরের ভেতরে সূর্যের আলো আর তাদের নীরব উপস্থিতি মিলেমিশে এক শান্ত, কোমল এবং অদ্ভুত রোমান্টিক সকাল তৈরি করলো। পরের দিন একসাথে কলেজ গেলে গাড়ি থেকে নামার সময় তানিয়া বলে, আপনি আমার স্যার। কেউ আমাদের একসাথে দেখলে খারাপ ভাবে না তো? বদনাম তো এমনিতেই হয়ে আছে আমাদের নামে। তার কণ্ঠে টেনশন, দৃষ্টি সব দিকে ছুটে বেড়াচ্ছে। কে দেখলো, কে দেখছে? রিদওয়ান শান্ত, দৃঢ়, নির্লিপ্ত। কে কি ভাবলো তাতে কি আসে যায়? তুমি আমার বিয়ে করা বউ, আমরা দুজন স্বামী স্ত্রী। এক মুহূর্তের জন্য তানিয়ার বুক গরম হয়ে উঠল অজানা অনুভূতিতে, তবুও ভয় ছাড়ল না। আচ্ছা আপনি যান, ওখানে সহি সুমাইয়া বসে আছে, আমি ওদের কাছে যাচ্ছি। রিদওয়ান শুনে মাথা নাড়ালো। ওকে। তানিয়া হালকা নিঃশ্বাস ফেলে দ্রুত হাঁটতে লাগলো বান্ধবীদের দিকে, যেন ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে চায়। সুহি তানিয়াকে দেখে চিৎকারে, কে রে, ভুলে গেছিলি আমাদের? কলেজে তো আসলেই না দিনের পর তেমন। তানিয়া লাজুক হাসি দিয়ে বসে। আরে পাগলি, তোদের ভুলবো কেন? এখানে কি করিস? সুমাইয়া চুল ছুঁড়ে বলল, এই তো এমনি বসেছি। শোন, আমাদের ক্লাসের রোহান তোর সাথে কথা বলতে চাইছে। তানিয়ার মুখ ভেঙে গেল মুহূর্তেই। কেন? ওর সাথে কোনো কথা নেই আমার। সুমাইয়ার ঠোঁটে দুষ্টু হেসে চিমটি। রিলেশন করার সময় তো এটা মনে ছিল না? তানিয়া তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল। আমি ওর সাথে কবে রিলেশন করলাম? বন্ধু হয় তাই একটু কথা বলছি। আর ও সেটাকে রিলেশন ভাবলে আমার কি? কাঁধ ঝাঁকিয়ে এক নির্বিকার ভাব, তারপর নিমেষেই নিচে যোগ করল, আর আমি এখন বিবাহিত, তা তো জানিসই। সুহি ফিসফিসিয়ে বলল, তোদের বিয়েতে ও অনেক কষ্ট পাইছে, ওর সাথে একবার কথা বল রে। তানিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঠিক আছে। কিছু দূর দাঁড়িয়ে থাকা রোহান পায়ের পাতায় চাপ দিচ্ছিল। হয়তো আসবে, হয়তো যাবে, হয়তো বলবে কিছু। তানিয়া এগোতেই অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল ছেলেটা। ঠিক তখন সুমাইয়া রোহানকে উদ্দেশ্য করে ভুরু টেনে বলল, এই রোহান, এখানে আয়। তানিয়ার সাথে কথা বলতে চাইলি না? রোহান তিক্ত মুখে নিচু গলায়, আমার সাথে কথা বলার সময় কি তার আছে? তানিয়া ঠোঁট কামড়ায় নিঃশব্দে। এরপর সুহি সুমাইয়া নরম ক্লান্ত কণ্ঠে বলে, আচ্ছা তোরা কথা বল, আমি গেলাম। রোহান কিছুটা দম বন্ধ করে তানিয়ার দিকে তাকালো। তার কণ্ঠে এক ধরনের আক্ষেপের ছাপ ছিল। কেমন আছো তানিয়া? তানিয়া তার দিকে চোখ রেখে ধীরে ধীরে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন? রোহান কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর আরও গম্ভীর স্বরে বলল, কোনো রকমে বেঁচে আছি। আচ্ছা, আমার কি দোষ ছিল বলো তো? কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিলে? তার চোখে অদ্ভুত এক অনিশ্চয়তা। সে হালকা কাঁপছে মনে হচ্ছিল। তারপরে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে, আমি এই বিয়ে মানি না। রোহান কিছুটা থমকে থেকে ধীরে ধীরে তানিয়ার দিকে এগোলো। তার কণ্ঠে জেদ ও হতাশার মিশ্রণ শোনা যাচ্ছিল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই।
তানিয়া তার চোখ সরিয়ে কিছুটা কণ্ঠ কঠোর করে বলল, এটা কি করে হয়? আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি ওনাকে ছাড়লেও আর বিয়ে করব না। রোহান আর কিছু ভাবতে পারল না। সে চুপচাপ দাঁড়িয়েছিল, যেন তানিয়ার কথার প্রতি কেবল তার চোখের ভঙ্গি দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। তারপরে হঠাৎ বলল, আমি এসব শুনতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তানিয়া কিছুটা অবাক হয়ে ধীরভাবে বলল, ক্লাসে চলে যাই, বাই। রোহান মৃদু মাথা নেড়ে চুপচাপ পিছনে হটে গেল। ক্লাস শেষে তানিয়া কলেজের বাইরে বের হলো। চারপাশে শিক্ষার্থীরা হালকা আড্ডা দিচ্ছিল। সে সুহির সাথে কিছুক্ষণ কথা বলছিল। তখন হঠাৎ রোহন তার পাশে এসে দাঁড়ালো এবং হাতে ধরে বলল, রোহান কি করছো? হাত ছাড়ো। তানিয়া অল্প চেঁচিয়ে বলল, না, আমি তোমার হাত ছাড়বো না। তানিয়ার চোখে রাগ দেখা গেল। সে আরও জোরে বলল, ছাড়ো বলছি। রোহান তানিয়াকে দেয়ালের দিকে ঠেলে ধরল। হাওয়া হালকা ঝাপসা হলেও পরিস্থিতির উত্তেজনা স্পষ্ট। তানিয়া চেঁচিয়ে বলল, কি করছিস শয়তান, ছাড় আমায়। ঠিক তখনই পাশ দিয়ে রিদওয়ান স্যার চলে এলেন। স্যার রোহানকে দেখার আগেই কঠোর ভঙ্গিতে একটি থাপ্পড় দিলেন। স্যারের কণ্ঠে রাগ মিশ্রিত ধ্বনি ছিল। এই ছেলে, তোমার সাহস কি করে হয় কলেজে একজন মেয়ের সাথে এমন আচরণ করার? রোহান কিছু বলতে চাইল, কিন্তু স্যার চেঁচিয়ে বললেন, শাট আপ। তানিয়া, আমার কাছে বোঝো তুমি ছেলে, আর নেক্সট টাইম ওর থেকে অন্তত 5 হাত দূরে থাকবে। রোহান মাথা নিচু করে কেবল বলল, হ্যাঁ স্যার। বাইরে বের হয়ে তানিয়া ধীরে ধীরে স্যারের সাথে হেঁটে গেল। তার ধাপে ধাপে মনটা এখনও অস্থির, কিন্তু বাইরে হাওয়া হালকা, পাখির ডাক দূরে ভেসে আসছে। স্যার চুপচাপ বলল, তানিয়া, বাসায় চলো। সে মাথা নেড়ে সম্মতি জানালো। দুইজন চুপচাপ কলেজের বাইরে চলে গেল। চারপাশে শিক্ষার্থীদের হালকা হাসি এবং চটপট শব্দের মধ্যে তারা অদৃশ্য হয়ে গেল। সেদিন বিকেলে তানিয়া রিদওয়ান স্যারের গাড়িতে বসলো, কিন্তু স্যার বাসায় না নিয়ে এক লম্বা সবুজ গাছের পার্কে চলে এলেন। গাড়ির হালকা বাতাস কাচের জানলা দিয়ে ঢুকছে। বাইরে শিশুরা খেলে, দূরে রিকশার ঘন্টি আর হালকা ট্রাফিকের শব্দ ভেসে আসছে। তানিয়ার মনে কেবল অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা। রিদওয়ান স্যার। নামো। তারা এক চুপচাপ জায়গায় বসলো। তানিয়া সামনের দিকে তাকিয়ে আছে, আর রিদওয়ানের চোখ যেন অর্ধেক রাগ অর্ধেক প্রশ্ন। রিদওয়ান স্যার রেগে জানতে চায়, ওই ছেলেটা কে? তানিয়া স্বাভাবিকভাবে বলে, কে আবার? আমার বন্ধু। রিদওয়ানের চোখ আরও ক্ষিপ্র, লালাভ হয়ে উঠল। রিদওয়ান স্যার। বন্ধুর এত সাহস তোমাকে দেয়ালের সাথে চেপে ধরে? তানিয়া আমতা আমতা করে বলে, না মানে হয়তো মজা করছে। রিদওয়ান স্যার রেগে বলে, আমি তোমার থেকে মিথ্যা কথা শুনতে চাই না, সত্যিটা বলো। তানিয়া ভয়ার্থ কণ্ঠে বলে, না স্যার, ওর ফ্রেন্ড, আর কিছুই না। রিদওয়ান স্যার গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর শান্ত স্বরে বললেন, রিদওয়ান স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি বাসায় যাও, আমার একটু কাজ আছে। ওকে, বাই। তানিয়া একা একা পার্কের পথে বের হলো। রাস্তায় হালকা বাতাস, পাতা নড়ছে আর দূরে গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। একা একা চলে যাচ্ছিল। হঠাৎ রোহানের সাথে আবার দেখা হলো, কিন্তু এবার সে তানিয়ার দিকে তাকালো না, নির্লিপ্তভাবে চলে গেল। তানিয়া মনে মনে হালকা শ্বাস ফেলে, কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ি পৌঁছে গোসল শেষ করলো, পরে খেয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ আর প্রাইভেট ক্লাসে যাওয়ার পরিকল্পনা নেই তার। ঘরের মধ্যে শান্তি, শুধু ঘরের ফ্যানের হালকা ঘূর্ণন ও বাইরের দূরের শব্দ ভেসে আসছে। তানিয়ার মনটা একদম ব্যস্ত। আজকের এইসব ঘটনার রোমাঞ্চ, রিদওয়ানের স্যারের রাগ, রোহানের আচরণ আর পার্কের সেই অদ্ভুত দৃশ্য সব মিলিয়ে। তার পাশে ছোট্ট বালিশ, শরীর আর জামার গন্ধের সঙ্গে ঘরের নরম আলো মিশে আছে। তার চোখে এক অদ্ভুত শান্তি, কিন্তু মনে আছে অস্থিরতা। রিদওয়ান স্যারের ছোট বোন আজ বিকালে আসবে সঙ্গী হয়ে। বিকেল 5টা বাজে, স্যার এখনও এখানে নেই। মনে মনে তানিয়া ভাবল, হয়তো স্যার বাড়ি গেছেন, তাই আজ আর ফোন করা হয়নি। তানিয়া নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো, যেন আজকে সব ঘটনা, ক্লাসের উত্তেজনা, গাড়িতে পার্কে যাওয়া, রোহানের আচরণ, রিদওয়ান স্যারের রাগ ও কোমলতা সব মাথায় ভেসে উঠছে। ঘরের নিস্তব্ধতা, দূরের পাড়ার কুকুরের ডাক, হালকা বাতাসের শব্দ সব মিলিয়ে রাতের এক অদ্ভুত শান্তি তৈরি করছে। রাতের অন্ধকার ঘরে নেমে এসেছে গভীরভাবে। রাতের অন্ধকার ঘরে নেমেছে গভীরভাবে।
বাইরে রাস্তার দূরের হর্নের আওয়াজ ভেসে আসে, মাঝে মাঝে পাড়ার কুকুরের ডাক শোনা যায়। ঘরের মধ্যে ফ্যান ধীরে ঘুরছে, বাতাস ভিজে গেছে আর ধীরে ধীরে ঘরের আর্দ্রতা পরিবেশকে ভারী করে তুলেছে। রিদওয়ান স্যার তানিয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে তীব্র রাগ আর কঠোরতা স্পষ্ট। তানিয়া বিছানার কোণে অর্ধশোয়া, চোখ বড়, হাত কাঁপছে। নিঃশ্বাস নিতেই তার কণ্ঠ কেঁপে ওঠে। রিদওয়ান স্যার ডেকে বললেন, তানিয়া, তানিয়া। তানিয়া হঠাৎ চমকে উঠল, তার শরীর কাঁপছে, চোখ বড় হয়ে গেছে। সে চেষ্টা করলো শান্ত থাকার, কিন্তু হৃদয় দ্রুত ধুকপুক করছে, তার গলায় শব্দ আটকে আছে। তানিয়ার কণ্ঠ ভয়ে। হ্যাঁ স্যার বলেন। রিদওয়ানের চোখ রাগে ভেসে উঠল, ভ্রু কুঁচকে গেছে। তিনি ধীরে ধীরে এগোলেন। প্রতিটি পদক্ষেপে কাঠের মেঝেতে কড়া শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। তানিয়ার হৃদয় দ্রুত ধক ধক করছে, হাত কেঁপে উঠছে। রিদওয়ান, তোমার থেকে এটা আশা করিনি, এতটা মিথ্যে বলতে পারো, আগে জানতাম না। তানিয়ার মুখ লাল হয়ে গেছে, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয়ে ভয়ে নিজের কণ্ঠে বলল, কি মিথ্যে বলেছি আমি? রিদওয়ান ধীরে দরজা জোরে টেনে বন্ধ করলেন। ঘরের ভিতর মুহূর্তেই ভারী হয়ে গেল, বাতাস ঘন হয়ে উঠল, ফ্যানের হালকা আওয়াজেও যেন চাপা লাগছে। তিনি তার দিকে ধাবিত হয়ে হাত তুলে ধরলেন। তানিয়ার কণ্ঠ কেঁপে ওঠে। কি হলো, মারেন? রিদওয়ান হঠাৎ থেমে গেলেন, মনে হচ্ছে রাগ আর অনিশ্চয়তার মধ্যে আটকে আছেন। তিনি তার হাত জোরে ধরলেন। রিদওয়ান, এটা করতে পারলে তুমি? তানিয়া কাঁপা কণ্ঠে বলল, কি করেছি সেটা বলেন। না, আজ আর বলবো না। তানিয়া বিস্মিত হয়ে, কেন? সবটা প্রমাণ করে দেখাবো। তানিয়া চোখ বড়, নিঃশ্বাস থেমে আছে, শরীর অচঞ্চল হয়ে আছে। মানে কি প্রমাণ করবেন? রিদওয়ান ধীরে ফোন বার করলেন। স্ক্রিনের আলো ঘরের মধ্যে নরম আলো ছড়িয়ে দিল। রিদওয়ান বললেন, ফোন হাতে নিয়ে বলছি, এই ভিডিওটা কি চিনতে পারছো? তানিয়া হঠাৎ চমকে উঠল, চোখ বড়, মুখে অবাক ভাব, গলা শুকিয়ে যাচ্ছে, হৃদয় ভীত, শরীর কাঁপছে। তানিয়ার মনে মনে, এই ভিডিও স্যার কোথা থেকে পেলো? কে দিল? এখন কি বলবো? রিদওয়ান চুপ, চোখে দৃঢ়তা, মুখে গম্ভীরতা। তার দৃষ্টি যেন কোনো রকম প্রশ্নের উত্তর চাচ্ছে, কিন্তু কণ্ঠে শান্তি বজায়। রিদওয়ান স্যার শান্ত, স্থির কণ্ঠে বলেন, কি হলো? তানিয়ার নিঃশ্বাস আটকে যায়, চোখ বড়, শরীর অচঞ্চল, কণ্ঠ ভয়ে কেঁপে ওঠে। তানিয়া ভয়ে আছে, নিঃশ্বাস ভাঙা তার। রিদওয়ান আরও দৃঢ় কণ্ঠে, অদ্ভুত গম্ভীরতা, শরীরের কোনো অস্থিরতা নেই, শুধু চোখে জোরালো চাপ ও ধৈর্য। থাক, আমি উত্তর পেয়ে গেছি। আর শোনো, আমাকে কোনো দিন মিথ্যা বলতে এসো না। তানিয়ার হাত কেঁপে যাচ্ছে, চোখ ভিজে উঠল, নিঃশ্বাসে কণ্ঠ ভাঙছে, কাঁপা হাতে বালিশ ধরে দাঁড়ানো। তানিয়ার বুকের ভেতরে হঠাৎ এক অস্থির চাপ, হৃদয় দ্রুত ধুকপুক করছে। তানিয়া ভয়ে কম্পমান কণ্ঠে বলে, স্যার ভিডিওটা দেখি একটু। রিদওয়ান ধৈর্য ধরে স্থির কণ্ঠে বললেন, আর দেখতে হবে না, ভিডিওতে তোমার বন্ধু রোহানি আছে। তানিয়া অবাক, চোখ আরও বড় হয়ে গেল, শরীর কম্পমান, নিঃশ্বাস অস্থির, ফ্যানের আওয়াজও যেন কমে গেছে, ঘরের বাতাস ঘন হয়ে গেছে। তানিয়ার মনে মনে ভাবে, রোহান সেই সময় যা করেছিল আমি কি আর বিশ্বাস করাতে পারবো? স্যার কি শুনবে, মানবে তার কথা? কি বলবো, কিভাবে বোঝাবো? ঘরে নিঃশব্দতা নেমে আসে, বাতাস স্থির, ফ্যানের হালকা ঘূর্ণন মাঝে মাঝে শোনা যাচ্ছে। তানিয়ার শরীর কেঁপে উঠছে, চোখ বন্ধ করে নিঃশ্বাসও নিয়েছে। তানিয়ার হৃদয় ধুকপুক, হাতও অস্থির। রিদওয়ান পাশে বসে আছে, চোখে দৃঢ়তা, মুখে শান্তি। ভিডিওটা দেখে তানিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা কাঁপছে। স্যার আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কি হলো? এখনো কিছু বলার মতো মুখ নেই, তাই না? তার চোখে অভিযোগ, রাগ আর কষ্ট। তানিয়া তো কথা হারিয়েই ফেলেছে। স্যার আপনি এটা কি বলছেন? মনে হচ্ছিল কেউ গলা চেপে ধরেছে তার। কেন, মিথ্যা কি বললাম? সে চোখ ঘুরিয়ে পাশ ফিরল, অবিশ্বাস স্পষ্ট। এই সামান্য একটা বিষয় নিয়ে এমন আচরণ করছেন? তার গলা কেঁপে উঠল। রিদওয়ান এই কথা ওর অজুহাতের ছুতো ভেবে বলল, তোমার কাছে সামান্য, আমার কাছে অনেক। তো আমি কি একটু মজা করতে পারবো না কারোর সাথে? ছুরির মতো কাটা উত্তর এলো। পারবে, তাই বলে এমন মজা? তানিয়া থতমত খেয়ে শুধু বলে, আহ,
রিদওয়ান স্যার রাগ চেপে বলে, চুপ করে বসে থাকো, আর একটা কথা শোনা লাগবে না। কথা শেষ করে স্যার দরজা খুলে গরম হাওয়ার মতো বেরিয়ে গেল। ঘর ফাঁকা হয়ে গেল, কিন্তু তানিয়ার ভেতরটা ভারী হয়ে উঠল। 2 মাস আগের সেই রাতে যা হয়েছিল, তানিয়া মনে মনে ফিরে গেল সেই জন্মদিনে। খুব ফুর্তি জায়গা, আলো, গান। সে গিয়েছিল বান্ধবী সুমাইয়ার জন্মদিনে, রুহানও ছিল। সবাই হাসি ঠাট্টা করছিল। ভিড়ের মধ্যে ভালো লাগছিল না বলে কিছুক্ষণ পর উঠে দাঁড়ায়। হাঁটতে গিয়ে পা পিছিয়ে পড়ে যাচ্ছিল, মাটির দিকে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখন রোহান তাকে ধরে ফেলল, আর পাশেই থাকা ফাজিল বন্ধুরা ক্যামেরা তুলেই ছবি তুলে দিল ওই দৃশ্য। তানিয়ার সেসব ভেবেই চোখ ভিজে উঠল। আপন মনে বলে, এ তো ছিল সব। এখানে তার কি এমন অপরাধ? কিন্তু সেই ছবি গেল কোথায়, আর স্যারকে কে পাঠালো, সেটাই রহস্য। দম ভারী হয়ে গেল তানিয়ার। সে আর কিছু না ভেবে ঠিক করলো ঘুমিয়ে পড়বে। বিড়বিড় করে বলে, বেশ হয়েছে, ঘুমাই। চোখ বন্ধ করলো। কিছুক্ষণ নীরবতার পর দরজায় টোকা দিল কেউ। সে ধীরে চোখ খোলে, উঠে দরজাও খুলল। রিদওয়ান স্যার চুপ করে ঢুকলো। কোনো শব্দ নেই মুখে, মনে হয় খায়নি। 2 জন শুয়ে পড়ল, একটা বরফের দেয়াল যেন মাঝখানে। কিছুক্ষণ পর সে নরম গলায় বলল, স্যার। তানিয়া, তুমি কি রোহনকে সত্যি ভালোবাসো? তার কণ্ঠে ভয়, যেন শুনতে চাওয়া সত্য আদায় করছে। না। আমাকে ভালোবাসো? চোখে কাটার মতো উত্তেজনা। না। ঘরের বাতাস যেন জমে গেল। স্যার অবিশ্বাসে তাকিয়ে বলল, কেন? তানিয়া তার ধুকপুক করে কাঁপা বুক নিয়ে বলে, আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। স্যার নিস্তব্ধ হয়ে গেল, ছায়া নেমে এলো মুখে। আজ আমাদের বিয়ের 2য় রাত, অনেক স্বপ্ন ছিল। কথা বলতে বলতেই তার গলা ভেঙে যাচ্ছিল। কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তাহলে কেন বিয়ে করলেন আমায়? আপনার সব স্বপ্ন পূরণ করতে পারবে এমন কাউকে করতে পারতেন। ভালোবাসি বলে। তানিয়া কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আমার কারো ভালোবাসা লাগবে না। তানিয়া উঠেই বসে বলে, একটা সুযোগ দাও। কেন? কারণ তুমি একদিন আমাকে ভালোবাসবে, সময় লাগবে, কিন্তু দেখবে খুব ভালোবাসবে। তানিয়া নাকচ করে। না। রিদওয়ান স্যার মেনে নিল, চোখ নামিয়ে নরম গলায় বলল, ঠিক আছে। রাত 2:30। তানিয়া ঘুমিয়েছিল। হঠাৎ স্যারের দম বন্ধ করা শব্দে জেগে ওঠে। সে কাতরাচ্ছে, ছটফট করছে। স্যার। উত্তর নেই। আরও জোরে। স্যার। তবুও শুধু ব্যথার শব্দ। তানিয়া প্রায় কাঁদতে বসেছে আতঙ্কে। কি করবে বুঝতে পারছে না। আম্মুকে ডাকার জন্য ছুটে উঠতেই স্যার তার হাত ধরে ফেলল। তার হাত ঠান্ডা। স্যার দম নিতে নিতে বলল, তুমি পাশে থাকলে আমার কিচ্ছু হবে না। তানিয়ার গলা শুকিয়ে গেল। সে বলে, কি হয়েছিল, এমন করছিলেন কেন? তানিয়া স্থির হয়ে গেল। কিছু না বলতেই রিদওয়ান হতাশ হলো। বলে, বুকটা ব্যথা করছে, আমার বুকে একটু আসবা? কণ্ঠে অভিমান তার। সে যেন ভেঙে পড়ছিল। তানিয়ার বুক ভারী হয়ে গেল। সে বলে, আপনি ঠিক হয়ে যান আগে, শুয়ে থাকুন, দেখবেন ভালো লাগবে। স্যার আধো হাসি নিয়ে বলে, ঠিক আছে, আসতে হবে না তোমাকে। যদি এখনই মারা যায়, তুমি কি কষ্ট পাবে তানিয়া? তানিয়ার পুরো দুনিয়া থেমে গেল। আস্তে করে তার পাশে বসে। রিদওয়ান স্যার তাকে জড়িয়ে ধরল, হালকা কিন্তু মরিয়া স্পর্শ। তানিয়া কাঁপছিল। এসব কেন বলছেন স্যার? রিদওয়ান স্যার হঠাৎ তাকে বুকে জড়িয়ে নেয়, মাথায় চুমু এঁকে বলে, কিছু কথা বলবো, তুমি একটু নীরবে শোনো, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। তানিয়া নীরব সম্মতি জানালো। রিদওয়ান স্যার বলতে থাকেন, আমি আগে তোমাকে কখনো সেভাবে খেয়াল করিনি কলেজে, কিংবা খেয়াল করলেও আলাদা করে ভাবিনি। কলেজে আমার একটা রেপুটেশন আছে। সেদিন তুমি ভরা ক্লাসে এক মুহূর্তে আমাকে খুব অপমান করে ফেলেছিলে। যদিও এখন আমি জানি ওটা তুমি আমার জন্য নাও, বরং তোমার মামাতো বোন তার প্রেমিক স্যারের জন্য লেগেছিল। কিন্তু তখন তো এত কিছু জানতাম না। তোমার কারণে অপমানিত হলেও আনমনে তুমি আমাকে ভালোবাসে জেনে ভালো লাগা অনুভব করেছিলাম। তুমি আমার সাথে বিয়ে করে সংসার করতে চাও, বাচ্চার মা হতে চাও, এসব ভেবে বুক কেঁপে উঠেছিল। হাজার হোক, পুরুষ মানুষ তো আমিও। আমারও মেয়েদের প্রতি আলাদা নজর আছে। সেখানে কেউ নিজে থেকে বাচ্চার মা হওয়ার প্রস্তাব দিলে অবশ্যই অন্য নজর দেখব, স্বাভাবিক। তোমাকে ওভাবে ওই মুহূর্তে অন্য নজরে চেয়ে ফেলেছে। তা অন্যায় করেছে বলে শিক্ষক হিসেবে শাস্তি দেওয়া উচিত ছিল। প্রথমবার ভেবে ওয়ার্নিং দেবে ভেবেছিলাম। ওই দিন তোমার ভয়ার্থ চোখ দেখে মনে হচ্ছিল আমার জীবন সার্থক।
সবচেয়ে সুন্দর কিছু আমার চোখ দর্শন করে ফেলেছে। এরপরও নিজেকে সামনে তোমাকে মেঝে মেঝে ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যথা পেয়ে পড়ে গেছো, তাই দেখে নিজেকে সামলাতে পারিনি। বুক কেঁপে ওঠে, রক্ত দেখে আরও বেশি। কিছু না ভেবে পোশাক সরিয়ে তোমার নরম পেট উন্মুক্ত করে ফেলে। তখন অন্য ঘরে চলে যাই। সামলাতে না পেরে তোমার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। ওদিনের পর তোমাকে বিয়ে করে নেওয়ার সবচেয়ে উচিত কাজ হবে মনে হচ্ছিল, তাই সময় নষ্ট না করে খোঁজখবর নেই। জানতে পারি মায়ের বান্ধবীর মেয়ে তুমি। তার উপর তোমার সাথে ছোটকালে কোনো এক সময় আমার বিয়ে ঠিক করেছিল, তাই আর সময় নষ্ট করিনি, তোমাকে আপন করে নিয়েছে। এর মধ্যে রোহানের এসব বিষয় নিয়ে তোমাকে ভুল বোঝা উচিত হয়নি। ও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি প্রবেশ করাতে ইচ্ছে করে এমনটা করেছে। দেরি হলে এখন আমি তা বেশ বুঝতে পারি। ক্ষণিকের অবিশ্বাসের জন্য মাফ করে দাও স্বামীকে। আই এম সো সরি বউ। আর তোমার আমাকে ভালোবাসতে হবে না এখন। আপাতত আমি একাই না হয়ে পাশে, একসাথে সংসার করতে করতে একসময় তোমার মনে চলে আসবে ভালোবাসা। আর সামনের মাসে ধুমধাম অনুষ্ঠান করে তোমায় বাড়ি তুলে নিয়ে আসবো। তানিয়া স্বামীর বুকে পড়ে থেকে সবটা শুনল। সময় নিয়ে তার বুকে ঠোঁট ছুঁয়ে চুমু এঁকে বলল, আমিও আপনাকে ভালোবাসি স্যার। এই কয়দিনে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি আমি। ওসব আপনাকে মিথ্যে মিথ্যে বলে কি করেন দেখতে চেয়েছিলাম। আই লাভ ইউ সো 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 মাচ। রিদওয়ান বউয়ের মুখে ভালোবাসি শুনে খুব খুশি হলো। আনন্দে বুক কাঁপছে। সে বলে, আজ থেকে কোনো কথা লুকাবে না, আমরা একে অপরকে সব জানাবো। বন্ধুত্ব দিয়ে সম্পর্কে শুরুটা করি, ঠিক আছে? আদুরে কণ্ঠ তার। তানিয়া সম্মতি জানালে রিদওয়ান আবার বলে, তাহলে এবার আমার ঠোঁটের সাথে বন্ধুত্ব করবে? তানিয়া গরম হয়ে উঠল লজ্জায়। মানে? একটা কেস? তানিয়া নাকচ করে। না। জোর করবো না, কিন্তু আমি যদি মরে যাই? তানিয়া তার মুখ চেপে ধরে। আবার মারা যাওয়ার কথা বলেন কেন? সে হেসে বলে, চলো আজ বাসর করে। তানিয়া লজ্জায় রেগে উঠলে, ছি, আপনার লজ্জা নেই? আমি তোমার স্বামী। আপনাকে বিয়ে করেই জ্বালা হয়েছে আমার। সে থমকে হতাশ হয়ে বলল, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। তানিয়া হেসে বলে, আমিও। তারপর একে অপরের দিকে তাকাতে তাকাতে অকস্মাৎ ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অধর সুধা পান করতে করতে রিদওয়ান তানিয়ার পরনের কাপড় খুলে নেয় একে একে। তানিয়াও এখন সায় দিচ্ছে, নিজের স্বামীর শার্টের বোতাম খুলে দেয়। এরপর তানিয়ার গায়ের উপরে উঠে আসে রিদওয়ান। দুজনে শুরু করে একে অপরের প্রতি উন্মাদনা। একসময় তা চরমে গিয়ে পৌঁছায়। এইভাবে স্যার যখন স্বামী হলো, তখন দুজনের মধ্যে ফাঁক ফোকরও রইল না কোনো। একে অপরকে প্রেমের জোয়ারে ভাসাতে লাগলো। আর শেষ হলো স্যারের স্বামী হয়ে ওঠার কাহিনী।